এভিয়েশন শুনলেই মনে হয় ইটস আ ভেরি টেকনিক্যাল সেক্টর। রাইট। একটা চেইনের কোনো একটা পার্ট যদি ফেল করে তাহলে আমাদের বাংলাদেশ সারা বিশ্বের কাছে ব্ল্যাক লিস্টে পড়তে যাচ্ছে। ব্ল্যাক লিস্টটা আসলে কি? এই জিনিসটা যদি আসলেই হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দেশে অনেক বড় একটা প্রভাব পড়বে বলে এটা আমি দেখতেছি। এট দ্য এন্ড অফ দ্য ডে সাফারার কিন্তু সাধারণ মানুষ। ইজারা কি জিনিস? ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু সার্টিফিকেশন করতে একে তো টিকিটের দাম বাড়বে, দ্বিতীয়ত প্রবাসীদের বিপুলভাবে সমস্যায় তারা পড়বে, এবং তৃতীয়ত হচ্ছে গিয়ে হোয়াট ইজ এভিয়েশন হাব, আর ওইটা করলে এবার কি। আজকে একটা বিশেষ এপিসোড, এবং আজকের এই এপিসোডে আমরা কথা বলেছি দুর্নীতি নিয়ে, আমরা কথা বলেছি টিকিটের দাম বেড়ে যাওয়া নিয়ে। সামনে মাত্র নির্বাচন, খুব বেশি দিন বাকি নেই, এবং এই নির্বাচনের আগে আমাদের মাথার উপর থেকে হজরত শাহজালাল বিমানবন্দর কি বিক্রি হয়ে যাচ্ছে কিনা সিন্ডিকেট নিয়ে, এবং আরও অনেক কিছু, এবং একজন সাধারণ পাবলিক, আপনি আমি, আমাদের যে প্রবলেমসগুলা, এই যে দাম বেড়ে যাওয়া, দ্রব্যমূল্যের সব কিছু নিয়ে আমরা কথা বলেছি। এবং এত গুরুত্বপূর্ণ এই এপিসোডটা, আপনি যদি এই এপিসোডটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে আমরা আমাদের মাথার উপর থেকে এমন অনেক জিনিস বিক্রি হয়ে যাবে, এবং অনেক জিনিস হবে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। তাই আমি আশা করব আমরা শেষ পর্যন্ত দেখবো, আমরা এটা বোঝার চেষ্টা করব, কারণ আমি নিজেও এটা বুঝতে চাই এবং আমরা বোঝার চেষ্টা করছি কী হচ্ছে আমাদের সাথে। সো আমি আশা করব আপনারা পুরো এপিসোডটা দেখবেন, কারণ আমি এর আগে অনেক পডকাস্ট করছি, এবং এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে ডিফারেন্ট একটা পডকাস্ট হতে যাচ্ছে। লেটস বিগিন। আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো বেসামরিক বিমান চলাচল এবং হচ্ছে গিয়ে সিন্ডিকেট, অস্বাভাবিকভাবে টিকিটের দাম বেড়ে যাওয়া, এবং আমাদের দেশের আমাদের সেফটি সিকিউরিটি, এই সব কিছু নিয়ে, যেটা পুরোপুরি এভিয়েশন সেক্টরের উপর নির্ভর করতেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এটার কারণে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন, আমি এবং আমাদের যে ভিউয়ার্সরা, এটাতে আমাদের ক্ষতি কী, লাভ কী, বেনিফিট কী, এবং একজন সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্তর সাথেও এই জিনিসটা কীভাবে জড়িয়ে আছে, এই পুরো জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ গেস্ট, ব্যারিস্টার রাজিন আহমেদ ভাইয়া। ভাইয়া, আপনাকে স্বাগত আমাদের এই পডকাস্টে। এবং আমি প্রথমে যে জিনিসটা জানতে চাই, যে এই জিনিসটা নিয়ে আপনি কেন এত বেশি উদ্বিগ্ন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে উদ্বিগ্নতাটা চলেই আসে, যেহেতু আমরা এই সেক্টর নিয়ে কাজ করি। অনেক ধরনের চেঞ্জেস হয়েছে। আর সেটাতে যাওয়ার আগে যদি একটু ইজি করে বলি সবার জন্য, যে এভিয়েশন শুনলেই মনে হয় ইটস আ ভেরি টেকনিক্যাল সেক্টর। এভিয়েশন আসলে বিমান চলাচলের পুরো খাতটাই এভিয়েশনের অন্তর্ভুক্ত। এটার সাথে বিমান চলাচল যেমন আছে, তেমন এয়ারপোর্টস আছে, তেমন যাত্রী সেবা আছে। যাত্রী সেবার পাশাপাশি ফুল অপারেশনস আছে, টেকনিক্যাল সেক্টর আছে। কিন্তু আসলে এভিয়েশন সেক্টরটা কাদের? এভিয়েশন সেক্টরটা কিন্তু গণমানুষের জন্য। এখন অনেকে এভিয়েশন সেক্টর হইলেই মনে করে যে এটা তাহলে এয়ারপোর্ট ব্যবহার করে অনেক ধনী ব্যক্তিরা, অথবা, হ্যাঁ, তাই না? এটাই মনে করে যে এটা এটাই তো মনে করে ধনীদের জন্য। ধনীদের জন্য। কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের এভিয়েশনের কোর ইউজার্স আসলে কারা, সবচেয়ে বেশি ইউজ করে কারা এয়ারপোর্ট, তাহলে আপনি দেখবেন 80%-এর কাছাকাছি মানুষই প্রবাসী, যারা প্রবাসে কাজ করতে যাচ্ছে। আমাদের একদম শেকড়ের সাথে রিলেটেড যেসব মানুষ, তারা যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা সবচেয়ে বেশি ইউজার। কিন্তু আপনি যদি পার্সেন্টেজে যান, যে ইউজার পার্সেন্টেজে যান, আজকে দেখতেছেন যে আমাদের 2টো টার্মিনাল ছিল, তারপর 3rd টার্মিনাল তৈরি করা হয়েছে অনেক বড়োভাবে। কেন? কারণ আমাদের রেগুলার বেসিসে প্রবাসী বাড়ছে। আমাদের কিন্তু জনপদ, মানে জনগণই আমাদের সম্পদ আসলে। রাইট। আমরা একটা ছোট দেশ, কিন্তু আমাদের প্রচুর জনগণ, এবং আমাদের এখান থেকে বাইরে যাওয়ার প্রবণতাটাও কিন্তু অনেক বেশি। মানুষজন তার কর্মক্ষেত্রে দক্ষ হয়ে বা অদক্ষ শ্রমিক হিসাবেও বাইরে যাচ্ছে, কেউ কেউ প্রবাস জীবনে সেটেল হচ্ছে। সো এরা সবাই এভিয়েশনটাকে ইউজ করে, এবং এভিয়েশন ইজ দ্য ফাস্টেস্ট ট্রান্সপোর্ট, সবচাইতে দ্রুত যায়, এবং স্টিল বাংলাদেশ শুধু না, সারা ওয়ার্ল্ডে সবচেয়ে সেফেস্ট ট্রান্সপোর্ট। আমি একটু জাস্ট শর্টে জেনে নিই যে মানে এভিয়েশন জিনিসটা, এই এভিয়েশন যে সেক্টরটা, এটা কাজ করে কীভাবে। সো যে একজন সাধারণ মানুষ, আমার ভিউয়ার যারা দেখতেছে, একদম সহজে যদি বলেন যে এভিয়েশন কাজটা করে কীভাবে, এটা যদি একটু বলেন। আপনি যদি এভিয়েশন কিভাবে কাজ করে এটা চিন্তা করতে যান, তাহলে এভিয়েশনে বেসিক্যালি মূল কাজটাই করে সিভিল এভিয়েশন অথরিটি। সিভিল এভিয়েশন অথরিটি হচ্ছে রেগুলেটরি বডি একটা কান্ট্রির। সো রাষ্ট্রের তো বিভিন্ন দায়িত্ব আছে।
ধরেন রাষ্ট্রের যেমন আমরা দেখি অনেক মিনিস্ট্রি আছে, তো সংবিধান হচ্ছে আমাদের সুপ্রিম ল, সেখান থেকে এই মিনিস্ট্রিগুলোর কাছে ক্ষমতাটা যায়। সেখানে দেখেন মিনিস্টার ইনচার্জ আছে, এখন যেমন ইন্টারিম গভর্নমেন্টে বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী আছে। এভাবে আপনি যখন একটা টেকনিক্যাল অথরিটি ক্রিয়েট করতে চান, তখন সিভিল এভিয়েশন সেক্টরের ফুল জিনিসটাই ডিল করে হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। এবং আকাশ সীমা, বাংলাদেশের আকাশ সীমা যা আছে, এখানে যত এয়ারক্রাফট ঢুকছে, যত এয়ারক্রাফট বের হচ্ছে, এটার রুট কী হবে, আমরা সহজে দেখি যে আপনি ঢাকা শহরে যখন গাড়ি চালান তখন ইজি টু আন্ডারস্ট্যান্ড যে কোথায় কোন রোড আছে, কি আছে। ঠিক এরকমই কিন্তু আকাশের রুট আছে, এবং সেই রুটগুলো দিয়ে আচ্ছা। এয়ারক্রাফটগুলো যায়। আমরা তো দেখি আমরা উঠে গেলাম, উঠে যাওয়ার পরে হ্যাঁ। আমি একটা নির্দিষ্ট হাইটে ড্রাইভ করলাম, ড্রাইভ করে তখন আমি চলে যাচ্ছি একটা ইয়েতে। সো এগুলো প্রত্যেকটা রুট কিন্তু নির্দিষ্ট করা। হ্যাঁ, তাহলে আকাশ সীমায় যা সেফটি, সিকিউরিটি, কনসার্নস, এভরিথিং ডিল করে হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। এবং বাংলাদেশের যত এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টের মালিকও সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ অন বিহাফ অফ গভর্নমেন্ট, মানে রাষ্ট্র। সো এই পুরা সেক্টরটা কাজ করে অনেকগুলা আলাদা 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 আপনি খণ্ড করতে পারবেন। সেই সবগুলাকে যদি একসাথে মিলান, এই একটা খণ্ড সিভিল এভিয়েশন অথরিটি, যে কিনা রেগুলেটরি বডি। তারপর যদি আপনি আসেন এয়ারলাইন্সে, তাহলে এয়ারলাইন্সগুলো আছে এখন শুধু আপনার দেশীয় এয়ারলাইন্স না, বিদেশের এয়ারলাইন্সও এটার পার্ট, বিকজ এটা কম্বাইনভাবে এভিয়েশন ইন্ডাস্ট্রি। অ্যাট দ্য সেম টাইম আপনি ক্যাটারিং সার্ভিস যেটা দিচ্ছেন, সেটাও এটার পার্ট। আপনি যে যাত্রী সেবা দিচ্ছেন, যাত্রী সেবা একদম সহজ করে বলি, আপনি একটা সাধারণ মানুষ, আপনি ডেফিনেটলি ট্রাভেল করছেন। আপনি যখন এয়ারপোর্টের গেটটা দিয়ে ঢোকেন আপনার লাগেজটা নিয়ে, তখন আপনি একটা সিকিউরিটি চেকিং দিয়ে ঢুকছেন, এটাও এভিয়েশন সেক্টরের একটা পার্ট। আপনি সিকিউরড কিনা, আপনি এয়ারলাইন্স, এয়ারপোর্ট এবং আপনি যে এয়ার ট্রাভেলের জন্য সিকিউরড কিনা, সেই সিকিউরিটি চেক আপ দিয়ে এভিয়েশনের যাত্রাটা শুরু হয়। আচ্ছা। এরপর আপনি ঢুকলেন, ওখানে একটা র্যাপিং মেশিন আছে হয়তোবা, আপনার লাগেজটা র্যাপ করতে হবে, আপনি লাগেজটা র্যাপ করবেন, আপনি যাবেন এয়ারলাইন্স কাউন্টারে, এটা দিবেন, সেখানে একটা চেকিং হবে। এরকম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আছে। সো আপনার যখন আপনি এয়ারপোর্টে যাচ্ছেন, তখন এয়ারপোর্টে যাওয়ার পর হয়তো আপনি কিছু খাবেন, আপনার সাথে ফ্যামিলি ট্রাভেল করতে পারে, আপনি কোথাও বসবেন, রেস্টুরেন্ট, কফি, স্ন্যাক্স, আপনি হয়তো একটা বই কিনবেন, একটা বুক স্টোর ইম্পর্ট্যান্ট। সো এই প্রত্যেকটা পার্ট, শুধু এটা আমি অল্প অল্প করে বলছি যাতে ইজিলি বোঝা যায়, এই প্রত্যেকটা পার্ট রিলেটেড টু এভিয়েশন সেক্টর, এবং এই সবাই মিলেই এভিয়েশন সেক্টর। যাত্রী এটার ইউজার। সো এভিয়েশন সেক্টরটা এমনভাবে ডিজাইনড যে আপনি একটা ছাড়া একটাকে কখনো না নিয়ে চালাতে পারবেন না, এরা সবাই কোরিলেটেড। একটা একটার সাথে চেইন ক্রিয়েট করা, এবং একটা চেইনের কোনো একটা পার্ট যদি ফেল করে, তাহলে সেখানে সাধারণ মানুষজন ভোগান্তিতে পড়ে। আচ্ছা, ধরেন কিভাবে ভোগান্তি পাবে? ধরেন সে হচ্ছে গিয়ে আমি এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে যাওয়ার পর ওখানে হচ্ছে গিয়ে আমি একটা বাংলা ভাষায় বলে একটা সিঙ্গারার দোকানে আমি গেলাম, ঠিক আছে, সিঙ্গারার দোকানে গেলাম, ওই সিঙ্গারার দোকান বন্ধ হয়ে গেছে কালকে থেকে। সো কীভাবে জিনিসটা ইফেক্ট করে? সে ফর এক্সাম্পল আপনি এয়ারপোর্টে গেলেন, আপনি ফুড নিয়ে বলছেন প্রথমে যে আমি একটা ফুড কিনতে চাই। হ্যাঁ, এখন আপনার এয়ারপোর্টে তো বহু ধরনের যাত্রী যায়, বহু জায়গা থেকে বহু টাইপের যাত্রী যায়। সো ডেফিনেটলি আপনি যখন এয়ারপোর্টে একটা ফুড ঢুকাচ্ছেন, সেখানে আপনি সিকিউরিটির যেমন বিষয় আছে, তেমন স্ট্যান্ডার্ডের বিষয় আছে, যে আপনি এয়ারপোর্টে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনাকে দিতে হবে। কারণ আপনি কিন্তু ট্রাভেল করতে যাচ্ছেন, আপনার ওই সিঙ্গারাটা যেটা বললেন, সেটাও যদি আপ টু দ্য মার্ক না হয় বা ওকে, তাহলে কিন্তু আপনি আপনার যাত্রায় প্রবলেমে পড়বেন। দ্যাট মিনস এগুলো সব টেস্ট করা হয়, মানে নর্মাল আমরা যেগুলো প্রত্যেকটা খাই জিনিস ওরকম না। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। ওকে। এবং আপনি যখন যেটাই করবেন এয়ারপোর্টে বা এভিয়েশন রিলেটেড, এই প্রত্যেকটা জিনিস একটা সেট স্ট্যান্ডার্ড এবং সিকিউরিটি প্র্যাকটিসের মধ্যে দিয়ে যায়। এখন এটাকে যদি সহজে বলি, পুরা এভিয়েশন সেক্টরটা বেসিক্যালি নিয়ন্ত্রিত হয় হচ্ছে আইন দ্বারা। এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, এটা শুধু আমাদের দেশে না, এটা সারা ওয়ার্ল্ডেই তাই হয়। দের ইজ এ অর্গানাইজেশন যেটা বলে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, আইক্যাও নামে পরিচিত। আইক্যাওয়ের
ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য কান্ট্রি আইকাওয়ের মেম্বার স্টেট। সো আইকাও ক্রিয়েট হয়েছে শিকাগো কনভেনশন দিয়ে 1944-এ, যখন বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তখন অনেক এয়ারক্রাফট তো আর কাজ নাই এই এয়ারক্রাফটগুলোর, এগুলো তো যুদ্ধ করার কাজে ইউজ করা হতো। সো কমার্শিয়ালাইজেশনের চিন্তা করলো পুরা ওয়ার্ল্ড চিন্তা করলো, এত এয়ারক্রাফট, এত রিসোর্সেস, আমরা কী করবো? সো কমার্শিয়ালাইজেশনের চিন্তা আসলো। সেখান থেকে বিভিন্ন কান্ট্রি বসে একটা কনভেনশন হলো যে এটাকে কীভাবে কমার্শিয়ালাইজেশন করা যায়, কারণ দিস ইজ ক্রস বর্ডার। আপনি তো এক জায়গা থেকে শুধু আপনার দেশের মধ্যে যাত্রী নিয়ে যাচ্ছেন না, বা মানুষ নিয়ে যাচ্ছেন না, বা আপনি আপনার পণ্য নিয়ে যাচ্ছেন না, ইট ইজ ক্রস বর্ডার। আপনি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে চলে যাচ্ছেন, এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে চলে যাচ্ছেন। সো এই জিনিসগুলো কিভাবে নিয়ন্ত্রিত হবে, তাহলে এটার সেফটি স্ট্যান্ডার্ড যাতে সব কান্ট্রি কীভাবে মেনটেন করবে, এই জন্যে তখন শিকাগো কনভেনশনের পরে শিকাগো কনভেনশনের একটা ইউএন বডি ক্রিয়েট করা হয়, যেটাকে বলে আইক্যাও। এবং আচ্ছা। আইক্যাওয়ের মেম্বার স্টেট অলমোস্ট সবাই, এখন 195 মেম্বার স্টেট এটার হচ্ছে সদস্য। আইক্যাও বেসিক্যালি সকল কান্ট্রির পার্টিসিপেশনে, এবং ওয়ার্ল্ডের এভিয়েশন এক্সপার্ট যারা আছে, এভিয়েশন এক্সপার্ট কিন্তু ওয়ার্ল্ডে খুব কম, কারণ একটা এভিয়েশন এক্সপার্ট তৈরি হতে সময় লাগে। আপনি একটা পার্টিকুলার জায়গায় যে হয়তো বা ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছে, তার ওই স্টেটাসে যেতে 10 বছর সময় জীবনের ব্যয় করতে হয়, তার বিভিন্ন ট্রেনিং করতে হয়, তার বিভিন্ন ধরনের জিনিস শিখতে হয়, তাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়, লাইসেন্সিং করতে হয়, দেন গিয়ে সে হয়তো বা ইন্সপেক্টর এই ধরনের লেভেলে যায়। আপনি এই জিনিসটা ক্লিয়ারলি জানেন, কারণ আপনি নিজেও তো একজন এভিয়েশন এক্সপার্ট। আমি নিজেও একজন এভিয়েশন এক্সপার্ট। সো আপনি যদি বলেন যে আইক্যাও কি করে, আইক্যাও পুরা ওয়ার্ল্ডের এভিয়েশনের সেফটি, সিকিউরিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড, বেসিক্যালি স্ট্যান্ডার্ড যে মানদণ্ডটা কী হবে সেটাকে সেট করে। ওকে। দেন এটা, এই যে বললাম যত মেম্বার স্টেটের দায়িত্ব হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করা। সো রাষ্ট্র দায়বদ্ধ যে আইক্যাও যে সিকিউরিটি অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ডগুলোকে সেট করছে, শুধু সিকিউরিটি সেফটি স্ট্যান্ডার্ড না, আরও আছে। সো এখানে আইক্যাওয়ের ধরেন শিকাগো কনভেনশনের 19টা অ্যানেক্স আছে, যে 19টা অ্যানেক্সের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিল করে। পাইলটস লাইসেন্সিং থেকে শুরু করে এটা কিভাবে হবে, তারপর আপনি সিকিউরিটিটা কীরকম হবে, আপনি ফ্যাসিলিটেশন কীরকম হবে, আপনার অ্যারোড্রাম কীরকম হবে, এরকম প্রত্যেকটা জিনিস টেকনিক্যাল ইন নেচার। সো এরকম বিশাল বিশাল বই আছে, যে বইয়ের মধ্যে শুধু স্ট্যান্ডার্ড সেট করা আছে। এইগুলাকে রাষ্ট্রকে ইমপ্লিমেন্ট করতে হয়। সুতরাং আপনি আজকে কেন করতে হয় সেটা আপনাকে বলি। আপনি আজকে এখান থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বা চিটাগাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি ইন্টারন্যাশনাল জোনে ঢুকে গেলেন। আজকে যদি আপনার সিকিউরিটি অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ডটাকে প্রপার না থাকে, তাহলে বা আপনি একই স্ট্যান্ডার্ড মেনটেন না করেন, তাহলে আপনি এখান থেকে যখন হিথ্রোতে চলে যাবেন, তাহলে আপনি হিথ্রোতে তো যে কোনো অঘটন ঘটাতে পারেন। আচ্ছা। পারেন না? পারি। কারণ আপনি তো ইন্টারন্যাশনাল জোনে চলে গেছেন। এখন আমার এখানে যদি একটা স্ট্যান্ডার্ডের ব্যত্যয় হয়ে থাকে, তাহলে এটার সাফারার কিন্তু পুরা ওয়ার্ল্ড হতে পারে। ওকে। সো ইট ইজ ইন ইয়োর কান্ট্রি, আপনার কান্ট্রিতে একটা এয়ারপোর্ট অবস্থিত, আপনি একটা এয়ারক্রাফটে উঠছেন, কিন্তু ও নিজে তো ইন্টারন্যাশনাল জোনে চলে যাচ্ছে। সুতরাং এই বিষয়টা খুব গভীরভাবে সম্পর্কিত, যেমন দেশীয় প্রভাবগুলোর সাথে, ঠিক তেমনই আন্তর্জাতিক প্রভাবগুলোর সাথে। কারণ ইট ইজ আ গেটওয়ে, ইট ইজ আ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম দিয়ে আপনি সরাসরি ইন্টারন্যাশনাল জোনে যেতে পারছেন। ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে আপনাকে যদি সহজভাবে বলি, তাহলে এভিয়েশন সেট হয় স্ট্যান্ডার্ড, রেকমেন্ডেড প্র্যাকটিসেস, আন্তর্জাতিক রীতিনীতি, এগুলা থেকে এভিয়েশনের ল, পলিসি, এই জিনিসগুলো প্রথমে ডেভেলপ হয় কান্ট্রিতে। আচ্ছা। অনেকেই বলা হচ্ছে কি এভিয়েশন, তো যেটা আপনি বললেন যে এভিয়েশন হচ্ছে গিয়ে ধনীদের ইস্যু, জি, কিন্তু আপনি এটাকে বলতেছেন গণমানুষের ইস্যু। অবভিয়াসলি। সো এটা কিভাবে? এটা অনেকভাবে রিলেটেড। এভিয়েশন টেকনিক্যাল সেক্টর দেখে হয়তো মানুষজন একটু এটাকে বুঝতে পারে কম, কিন্তু আলটিমেটলি কিন্তু দেখেন এত টিকিট নিয়ে কথা হয়, যাত্রীর যাওয়া আসা নিয়ে, সার্ভিস নিয়ে কথা হয় কেন? আপনাকে যেটা বললাম যে প্রায় 80% অফ দ্য
সিটিজেন যারা আমরা ইউজ করি বাঙালিদের কথাই যদি বলি, তাহলে তারা কিন্তু আমাদের জেনারেল মানুষজন, এরা সাধারণ বেশি মানুষ। সাধারণ মানুষজন ইউজ করে। আজকে আপনার একটা ইমার্জেন্সি হইল, আপনি হয়তো সিলেট থেকে ঢাকায় আসবেন, সবচেয়ে ফার্স্টেস্ট ট্রান্সপোর্ট আপনি কি চুজ করবেন? এয়ারপোর্ট। এয়ারপোর্ট, এয়ারক্রাফট। তাহলে গণমানুষের সাথে এটা শুধুমাত্র এভাবে কানেক্টেড না যে এটা ফার্স্টেস্ট ট্রান্সপোর্ট, ফার্স্টেস্ট সিকিউরিটি প্যারামিটার করে, বরং আপনি এভিয়েশন সেক্টরের ভিতরে যত বেশি ঢুকবেন দেখবেন এটা কমপ্লিটলি যাত্রী সেবার সাথে সংশ্লিষ্ট। রাইট। যত ভিতরে ঢুকবেন, যতই কমপ্লায়েন্স সেট করা হচ্ছে, কেন? আলটিমেট বেনিফিশিয়ারিটা কে? আলটিমেট বেনিফিশিয়ারি কিন্তু আপনার যাত্রী। সাধারণ মানুষ। যাত্রীগুলা কারা? সাধারণ মানুষ। আপনি আজকে এভিয়েশনের আরও সহজ করে দিই, আপনি কিছুদিন আগে দেখছেন যে আমাদের বোয়িং কেনা নিয়ে কথাবার্তা হচ্ছিল। এই যে বোয়িং এত টাকা দিয়ে বোয়িং কিনবে, ফ্লিট প্ল্যানিং করবে, এটার বেনিফিট কে পাবে? সাধারণ মানুষ পাবে। এই বেনিফিটটা যদি ফেল করে কোনো কারণে, তাহলে এটার দায়ভার কার উপর পড়বে? সাধারণ মানুষের উপরই পড়বে। তাহলে এটা নিশ্চয়ই কোনো মানুষের ইস্যু। রাইট। কারণ হচ্ছে গিয়ে কালকে যদি এমন হয় যে একটা, সো আপনি যেটা বলেন এভিয়েশন সেক্টরটা পুরো একটা চেইন, সো একটা চেইনও যদি প্রবলেম হয় তো পুরো এভিয়েশনই প্রবলেম হবে, অবশ্যই হবে। এবং এটা তো ওয়ার্ল্ড ওয়াইড যেও একটা প্রবলেম ইস্যু ক্রিয়েট করবে। আপনার এভিয়েশনের একটা প্রবলেম দেখেন, এভিয়েশনটা হচ্ছে খুব রেগুলেটেড একটা সেক্টর। কারণ আপনি যখন বলছি, আমি যেমন আপনাকে বলছি যে আপনি সবচেয়ে সেফেস্ট ট্রান্সপোর্ট হচ্ছে আপনার এয়ারক্রাফট, এভিয়েশন হচ্ছে সবচেয়ে সেফেস্ট মেথড। কেন? কারণ আপনি এত কমপ্লায়েন্স সেট করে রাখছেন এটার মধ্যে, যে এই কমপ্লায়েন্সগুলাই আপনাকে সেফ রাখে। ট্রান্সপোর্টের অপারেশন, Right. প্রোটোকলস, এগুলো আপনাকে সেফ রাখে, তাই না? সো মানে আমি অনেক রিসার্চ করছি, অনেক ডিপ ডাউন রিসার্চ করছি। আমি একটা জিনিস দেখছি যে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সব জায়গায় একটা জিনিস নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে 2017 সালে বেসিক্যালি আপনি যে আইনটা লিখছিলেন, অন বিহাফ অফ গভর্নমেন্ট, জি। রাইট, ওইটা নাকি হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গেছে, এবং হচ্ছে গিয়ে গত 48 ঘন্টার মধ্যে এই জিনিসটা হয়েছে। আমি জানতে চাই আপনি যখন যে আইনটা লিখছিলেন ওইটা কি ছিল, কেন করছিলেন, এবং ওইটার বেনিফিটটা কী ছিল, দেন ওটার প্রোজ অ্যান্ড কনস জেনে আমরা হচ্ছে গিয়ে ব্যাক করবো যে আপনার এই যে নির্বাচন খুব বেশি সময় নাই এখন আর আসলে, এবং এই নির্বাচনের সময়ের আগে তড়িঘড়ি করে এই যে জিনিসটা চেঞ্জ করে ফেলা হলো এই আইনটা, যেটা কিনা কোনো আপনার মানে যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে হচ্ছে গিয়ে একবারে লুকোচরে আমি বলতে পারি, তাই না? এভাবে এই জিনিসটা চেঞ্জ হয়েছে। আসলে বিষয়টা আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন, যে এভিয়েশনের পুরো সেক্টরে কিছু রেগুলেটরি ল চেঞ্জ হয়েছে। এইগুলা পেপার মিডিয়ায় অনেকগুলো আসছে, হ্যাঁ, অনেক লেখালেখি হয়েছে। ভেরি রিসেন্টলি কালো তালিকাভুক্তি নিয়েও কিছু লেখালেখি হয়েছে, দেখছি আমি এগুলা। আমি যদি একটু সহজ করে বলি তাহলে মনে হয় সবার জন্য ইজিয়ার হবে। যদি আমরা প্রথমে দেখেন, প্রথম ল যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ট্রাভেল এজেন্সি আইন। ট্রাভেল এজেন্সি আইন সরাসরি যদিও সিভিল অ্যাভিয়েশন নিজে ডিল করে না, এটা মিনিস্ট্রি ডিল করে। বাট মানে মিনিস্ট্রি মানেই তো সরকার ডিল করে, কারণ ট্রাভেল এজেন্সি লাইসেন্সগুলো সরকার দেয়, তো একদম মিনিস্ট্রিয়াল লেভেল থেকে দেয়া হয়। একটা বিশাল ইস্যু ছিল যেটা ইন্টারিম গভর্নমেন্ট এসে খুব সুন্দরভাবে প্রথমেই আমি বলবো যে ফোকাস করেছে, প্রবাসীদের টিকিটের দাম অনেক বেশি, সিন্ডিকেট, এই জিনিসগুলো ভাঙার ক্ষেত্রে। তো এটা খুবই ভালো উদ্যোগ ছিল, আই উড সে। মূল কারণটা তো এটাই ছিল, ওকে, যে আমি আমার প্রবাসী এবং আমার যাত্রীদেরকে আসলে রিলিফ দিতে চাই। বাট পরবর্তীতে আমি এই জিনিসটা ফলো করলাম, যেটা যে প্রচুর ট্রাভেল এজেন্টরা আন্দোলন করছে, ইয়ে করছে। তখন জিনিসটা ডিপ ডাউনে যদি আপনি যান বা নিউজগুলো দেখেন, স্টেটমেন্টগুলো দেখেন, ইভেন আইনটা যদি দেখেন, অনেক ভালো কিছু আছে সিন্ডিকেট ভাঙার জন্য, অনেক জিনিসপত্র করা হয়েছে, কিন্তু সাথে B2B বাতিল করে দিচ্ছে, মানে বিজনেস টু বিজনেসের যে ইয়েটা ছিল এটা বাতিল করে দিচ্ছে। এখন আমি প্রথমে ট্রাভেল এজেন্সি দিয়ে শুরু করলাম এই কারণে, আমরা যে এইমাত্র একদম আমরা যাত্রী right. নিয়ে কথা বলছি, এই কারণে আমি প্রথমে স্ক্র্যাচ থেকে শুরু করলাম, একদম যে- ডিপ ডাউনে যাবো আমরা। জি, নো প্রবলেম। তো সেখানে যদি আপনি চিন্তা করেন যে আপনি আইন তৈরি করছেন বেসিক্যালি কার জন্য? দেশের জনগণের জন্য। দেশের জনগণের জন্য।
জনগণের বেটারমেন্টের জন্য। রাইট। আপনার আইনের মূল বিষয়টা হচ্ছে আপনাকে জনগণের বেটারমেন্টের জন্য করতে হবে। আমার সংবিধান জনগণকে যে রাইট দিয়েছে, যে রাইটসগুলো দিয়েছে, সেই রাইটসগুলোকে আপহোল্ড করতে হবে। আমার আইন দিয়ে যাতে কোনো জনগণের, সাধারণ মানুষের রাইটস হ্যাম্পার না হয়, তাই না বিষয়টা? রাইট। এখন আমি যখন একটা ব্যবসা করেন, তখন ব্যবসাটা কিভাবে করেন? আপনি একটা ট্রেড লাইসেন্স নেন। ট্রেড লাইসেন্স আপনাকে সরকারের একটা দলিল, যে দলিল বলে যে আপনি ব্যবসা করতে পারবেন, রাইট? রাইট। তাহলে আপনি এই ব্যবসার একটা স্পেশালাইজ সেক্টরের আলাদা লাইসেন্স করলেন, যেটাকে ট্রাভেল এজেন্সি লাইসেন্স বলছেন। ট্রাভেল এজেন্সি লাইসেন্স আপনি দিলেন বিগত অনেক বছর ধরে। আপনার সার্টেন অ্যামাউন্ট অফ ট্রাভেল এজেন্স তৈরি হইলো সেখান থেকে। মানুষজন তো, আমি ঢাকার বাইরে যখন যাই তখন দেখি যে অনেক ছোট ছোট কিন্তু ট্রাভেল এজেন্ট আছে, একদম এক ঘরে একটা একটা দোকানের মধ্যে হয়তো হ্যাঁ, 5 জন মিলে। এলাকার একটা মধ্যে এরকম বহু দেখা এলাকার যায়। মধ্যে অনেক আছে। হ্যাঁ, তো এটা একটা কর্মসংস্থানের সুযোগ মানুষের। এটা আপনি খুবই স্বাভাবিক। এরকম প্রত্যন্ত যেসব জায়গা আছে, সেই জায়গাগুলোর যে ট্রাভেল এজেন্সিগুলো অপারেট করতো, এই আইনটা কিন্তু বিটুবি বন্ধ করে দেওয়ার কারণে তারা একদম আইন হওয়ার পরপরই বলতে পারেন যে বন্ধ হয়ে গেল। কারণ এখানে আয়াটের বিষয় আছে কিছু, যে ইন্টারন্যাশনাল যে ট্রাভেল এজেন্সির ওদের যে ওদের কিন্তু একটা আলাদা আয়াটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন আছে। সো সেখানে কিছু ক্লিয়ারিং হাউসের বিষয় আছে, সেটার সদস্য হতে হয়। কিন্তু এই ধরনের ট্রাভেল এজেন্ট যারা, তো তাদের সংখ্যাটা কিন্তু কম। যে ধরেন প্রবাবলি 700 থেকে 1000-এর মতো হবে মোস্ট প্রবাবলি, এক্স্যাক্ট সংখ্যাটা বলতে পারছি না। তো তাহলে শুধুমাত্র তারাই এখন টিকিট বিক্রি করতে পারবে, সে B2B অন্য কাউকে দিতে পারবে না। হ্যাঁ, এখানে অনেক কথা আছে যে এই B2Bগুলো করার কারণে অনেক ধরনের, এই যে OTA তো করছে, বিভিন্ন মানুষের টাকা পয়সা নষ্ট হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। বাট অবভিয়াসলি মানে একটা আইন তো করা হয় মানুষের স্বার্থে। রাইট। প্রবলেম, ক্রাইম, এগুলা সব কিছুর মধ্যে থাকবে। কিন্তু আপনি যে লাইসেন্সটা দিয়ে বললেন যে এটার জামানত নিলেন, এটার অর্গানাইজেশনাল সেট আপ করতে দিলেন মানুষকে, সেই লাইসেন্সগুলো আপনি একদিনে বন্ধ করে দিলেন, সেটার তো একটা আর্থসামাজিক প্রেক্ষাপটে একটা বড় ইফেক্ট আছে। এটার সাথে অনেকগুলা মানুষের পরিবার জড়িত। কেন লাইসেন্স বন্ধ করে দিছে? ওই যে টিকিট সিন্ডিকেটটাকে মেনটেন করার জন্য, তারপর মানুষের যে এই যে টাকা পয়সাগুলো বিভিন্নভাবে নষ্ট করে ফেলছিল, ওটিএ এগুলো নিয়ে চলে যাচ্ছে। তো এটা একটা আলাদা সেগমেন্ট। এটা যেহেতু সিভিল এভিয়েশন রিলেটেড, এই কারণে আমি এটার কথা বললাম। তো এরপর চলে আসি যে আপনি যেটার কথা বলছেন, সিভিল এভিয়েশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026, এটা পাস হয়েছে 1 জানুয়ারিতে। হ্যাঁ, তো এই যে সিভিল এভিয়েশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স, এটা 2017 সালের যে আইনটা ছিল, সিভিল এভিয়েশন অ্যাক্ট 2017, এটারকে পরিবর্তন করা হলো। এটা কিছু সার্টেন ধারা পরিবর্তন করা হলো। এখানেও বেশ অনেক কিছু ঢুকলো, যে ধরেন জিডিএস সিস্টেমের কথা ঢুকাইছে, তারপর একটা অর্থনৈতিক প্রেক্ষাপট কীরকম হবে, তারপর গ্রাউন্ড হ্যান্ডেলিং, যেটা নিয়ে এত কথা হয়, গ্রাউন্ড হ্যান্ডেলিংটা ম্যান্ডেটরিলি কীরকম হবে, কিভাবে হবে, এই জিনিসগুলোর ব্রড এন্ডের বেশ কিছু ধারা ঢুকেছে। কিন্তু বেশ কিছু ধারা আবার কিন্তু কাটাও পড়েছে এখান থেকে। এখন সিভিল এভিয়েশন যে অ্যাক্ট 2017-এর, এই সিভিল এভিয়েশন অ্যাক্টটা আসলে কি? সিভিল এভিয়েশন অ্যাক্টটা হচ্ছে আপনার টেকনিক্যালি যে সেক্টর, সিভিল এভিয়েশন সেক্টরটা কীভাবে রান করবে, কার ক্ষমতা কতটুকু, কী ধরনের লাইসেন্স নিতে হবে, সেই লাইসেন্স দিয়ে কি কি আপনি সার্ভিসেস এনশিওর করবেন, কি কি সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করবেন, কিভাবে করবেন, আপনি পাইলট লাইসেন্সিং কিভাবে দিবেন, আপনি একজন এভিয়েশন সিকিউরিটির যে বিষয়গুলো আছে, সেগুলো সেফটির বিষয়গুলো আছে, সেগুলোকে কীভাবে ডিল করবেন, আপনি একটা এয়ারক্রাফট যখন চালাচ্ছেন, সেই এয়ারক্রাফটটা কি এয়ারওয়ার্দি বলি আমরা, যে এটা কি উপযোগী কিনা চলার জন্য, সেই সেফটি স্ট্যান্ডার্ড মিট করছে কিনা, সেটা কিভাবে হবে, একটা এয়ারম্যান লাইসেন্স কিভাবে হবে, আপনি
আপনার সম্পত্তি থেকে শুরু করে আপনার টেকনিক্যাল সেগমেন্ট থেকে শুরু করে আপনি এই জিনিসগুলোর পাওয়ার এক্সারসাইজটা কীভাবে করবেন আপনি এটা দিয়ে চেয়ারম্যান সিভিল এভিয়েশন অথরিটিকে বেসিক্যালি ক্ষমতায়ন করা হয়েছিল। এখন আমরা দেখলাম যে এটার যে ড্রাফটটা পাবলিক কমেন্টের জন্য ওপেন হয়েছিল, সেখানে আমরা অনেকেই যারা এক্সপার্ট আছে এভিয়েশন নিয়ে কাজ করে অনেকেই কমেন্ট দিয়েছে। আমি জানি না সরকার কতটুকু সেই কমেন্টগুলোকে কনসিডারেশনে নিয়েছে, আদৌ নিয়েছে কি না। কমেন্টগুলো কেমন কমেন্ট হতে পারে? আসলে পাবলিক ওপিনিয়নে যে কোনো একটা ল পাস করার সময় এটা যেহেতু জনস্বার্থে করা হয়, সুতরাং সংবিধান অনুযায়ী আপনার এটাকে ৩ সপ্তাহের জন্য পাবলিক ওপিনিয়নের জন্য ওপেন করতে হবে, যে আপনি এই আইনের উপরে যদি জনগণের সম্পৃক্ততা না থাকে তাহলে তো আসলে আইনটার যে বিস্তৃতি যে উদ্দেশ্য সেগুলো ব্যাহত হতে পারে। আলটিমেটলি আইন করা হচ্ছে রেগুলেট করার জন্য, তাই না? Right. কিন্তু এই সকল ক্ষমতার উৎস তো জনগণ, সংবিধানের মাধ্যমে আসতেছে, জনগণ সকল ক্ষমতার উৎস। তো যাই হোক, এখানে যে আইনটা করা হলো সেই আইনের যে টেক্সটগুলো ছিল এগুলো আমরা দেখছি। আমি নিজেও কমেন্ট করেছিলাম। আমি জানি না সরকার কতটুকু কনসিডারেশন নিয়েছে, আদৌ নিয়েছে কিনা, কারণ যে টেক্সটটা পাবলিকের জন্য ওপেন ছিল সেই টেক্সট এবং যেটা পাস হয়েছে সেটা কিন্তু সাবস্ট্যান্সিয়ালি ডিফারেন্ট। ওকে, এটা একটা পয়েন্ট, সাবস্ট্যান্সিয়ালি ডিফারেন্ট। কারণ আমি জনগণের জন্য যেটা ওপেন করলাম সেই ড্রাফট ভার্সনটাই তো আমরা দেখে আসলে কমেন্ট দিব, রাইট। জনগণ কমেন্ট দিবে। তো এখানে পরবর্তীতে অনেক কিছু অ্যাড করা হয়েছে দেখেছি আমরা, যেটা ড্রাফট ভার্সনে ছিলই না, যেটা মিনিস্ট্রি ওয়েবসাইটে এবং ইয়েতে জনগণের জন্য ওপেন করা হয়েছে সেই ড্রাফট ভার্সনে ছিলই না। পরবর্তীতে এটা কেন অ্যাড হইলো, কি কনসিডারেশনে অ্যাড হলো, বা জনগণের যে কমেন্টগুলো ছিল সেই কমেন্টগুলোর কনসিডারেশনে কতটুকু নেওয়া হলো, সেটার নেসেসিটি আদৌ ইন্টারিম গভর্নমেন্ট কতটুকু ফিল করলো, সেই জিনিসটা আসলে আমার কাছে ক্লিয়ার না, এটা আমি বলতে পারি। দ্বিতীয়ত আপনি দেখেন, আপনি যখন একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি তৈরি করছেন, সিভিল এভিয়েশনের মতো অথরিটি একটা আইন দিয়ে, তাহলে তাকে প্রপারলি ক্ষমতায়ন করতে হবে। আপনি যদি প্রপারলি ক্ষমতায়ন না করেন, আপনি আমাকে দায়িত্ব দিলেন বা আমি আপনাকে দায়িত্ব দিলাম যে আপনি সিকিউরিটি অ্যান্ড সেফটি ডিল করবেন, তাহলে আপনাকে আমার ক্ষমতাও দিতে হবে সেই সিকিউরিটি এবং সেফটি ডিলিংসটা যাতে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারেন, লাইক নিজের কাজ নিজের মতো করতে দেয়া। রাইট। তো আপনি যদি সেখানে কোনো প্রতিবন্ধকতা কোনো কারণে সৃষ্টি করে বসেন, যে যদিও আপনি রাষ্ট্র, আপনি আপনার ক্ষমতা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে বসেন বা সৃষ্টি হয় কোনো অ্যাক্ট দ্বারা, কোনো কাজ দ্বারা, তাহলে কিন্তু এটার প্রভাব, তাহলে সেফটি সিকিউরিটি আপনাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আপনি প্রপারলি করতে পারবেন না, আপনি এটাতে বাধাপ্রাপ্ত হবেন, অ্যাজ সিম্পল অ্যাজ। তাই না? এবং যদি আপনি না করতে পারেন তাহলে এটার ক্ষতিটা কে সাফার করবে? আপনার পুরো এভিয়েশন সেক্টর সাফার করবে। আপনার দেশের এভিয়েশন সেক্টরের অনেক ইফেক্ট আসবে, যে ইফেক্টটা ছিল না, নতুন করে তৈরি হবে। আপনি আন্তর্জাতিক, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে এবং এই জিনিসগুলো প্রত্যেকটা অডিটেবল সেক্টর, যেটা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন অডিট করে, আমরা যেরকম পরীক্ষা দিই সেরকম পরীক্ষা দিতে হয় কান্ট্রিকে, তাহলে আপনি সেই অডিটে নেতিবাচক প্রভাবের মধ্যে পড়তে পারেন, এবং নেতিবাচক প্রভাবের মধ্যে পড়লেই তখন কিন্তু আপনার দেশের যে সুনাম, আপনি যে মানদণ্ড এনশিওর করে করে এভিয়েশন সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা বাধাগ্রস্ত হবে। কিভাবে আমরা ধরেন এই জিনিসটার সম্মুখীন হচ্ছি বলে আপনি মনে করেন আমাদের দেশের জন্য? যদি একদম সহজ ভাষায় বুঝাই বলেন, যে আমরা একদম টেকনিক্যাল থেকে যেমন ধরেন যে এর আগে এটা অনেক পেপার নিউজ মিডিয়ায় এসেছে যে সিভিল এভিয়েশনের ক্ষমতা খর্ব করা হচ্ছে, এটা দেখেছেন না বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন নিউজ মিডিয়াতে। সিভিল এভিয়েশনের ক্ষমতা খর্ব করার বিষয়টা কিন্তু আইনটা যদি আপনি ভালো মতো দেখেন, যে এখানে সিভিল এভিয়েশন রিলেটেড যে ধারাটার মাধ্যমে বেসিক্যালি আপনি আন্তর্জাতিক রীতিনীতি এবং আইক্যাও অ্যানেক্সের যে বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো আছে, বিস্তৃত করা ছিল, সেই ধারাটাকে কেটে বেশ কিছু স্টেপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তাহলে আপনি কিন্তু বেসিক জায়গা ছোট করে দিয়েছেন, এটার ব্যাপ্তিটা যেটা ছিল সেই ব্যাপ্তিটা আপনি ছোট করে দিয়েছেন।
এখন কোন সময় করলেন আপনি? আজকে আইনটা তো পাশ হলো, আইক্যাও অডিট হবে 2026-এর ডিসেম্বরে বাংলাদেশের জন্য। লাস্ট আইক্যাও অডিট হয়েছিল 2017 বা 18 সালে। এবার যদি আপনি একটু ব্যাকে যান, এটাতে আমি যাওয়ার আগে আপনাকে বাকি অংশটুকু বলে যাই। অ্যাক্টের মধ্যে কিন্তু বেশ কিছু ধারা ঢুকানো হয়েছে, যেমন জিডিএস রিলেটেড, ট্রাভেল এজেন্সির কিছু ইস্যু রিলেটেড ধারা। আসলে আপনি ট্রাভেল এজেন্সি তো ডিল করে মিনিস্ট্রিয়াল লেভেলে, তো সিভিল এভিয়েশনের অথরিটির ট্রাভেল এজেন্সির তো আসলে কোনো এক্সপার্টাইজ থাকার কি কথা? কথা না তো। এখন আপনি আইনে যদি সেটা দিয়ে দেন, তাহলে সিভিল এভিয়েশনকে করতে হবে। আর সেই এক্সপার্টাইজটা কি সিভিল এভিয়েশনের আদৌ আছে কি না, অথবা সেই টিমটা আছে কি না, সেটা নিশ্চয়ই দেখার প্রয়োজন আছে। আর সেটা সরকার কতটুকু দেখেছে, মিনিস্ট্রি কতটুকু দেখেছে, আই ডোন্ট নো, বাট নিশ্চয়ই তারা কোনো চিন্তাভাবনা করেই দিয়েছে। সেম গোজ টু জিডিএস। জিডিএস একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি টিকিটটা কিনতে পারবেন এজেন্সিরা ইউজ করে। তো সেটা আপনি দেখার জন্য দায়িত্ব দিয়েছেন সিভিল এভিয়েশনকে। কারণ সিভিল এভিয়েশনের তো বেসিক দায়িত্ব টিকিট দেখার না। সিভিল এভিয়েশনের বেসিক দায়িত্ব সেফটি সিকিউরিটি এনশিওর করা, আচ্ছা, ঠিক আছে, এয়ারপোর্ট ম্যানেজ করা। ওকে। তো যাত্রী সেবা ঠিকমতো হচ্ছে কিনা সেটা এনশিওর করা। হ্যাঁ, যাত্রী সেবার সাথে টিকিট রিলেটেড, বাট সেটা যদি লাইসেন্স, যেমন আপনি এখন গ্রাউন্ড হ্যান্ডেল লাইসেন্স যদি সিভিল এভিয়েশন দেয়, বা পাইলটের লাইসেন্স যদি সিভিল এভিয়েশন দেয়, তাহলে পাইলটকে সে রেগুলেট করতে পারে। হুম। অ্যান্ড আপনি ট্রাভেল এজেন্সি লাইসেন্সে ক্ষমতা রাখলেন, লাইসেন্স দিবে হচ্ছে মিনিস্ট্রি, আর এটা ওভারসি করার ক্ষমতা দিলেন আপনি সিভিল এভিয়েশনকে। তো জিনিসটা তো আপনি তো এটা ট্রাভেল এজেন্সি আইনেই ঢুকাইতে পারতেন। তো হোয়াট এভার, যেটা আইনের মধ্যে এসেছে সেটা নিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা এসেছে, এটা এই আইনে এসেছে, সো এখানের ক্ষমতাটা সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে, বা তদারকির দায়িত্ব সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। আপনাকে রুলস রেগুলেশনস নিয়ে বললাম, যেমন ঠিক তেমনই আগের আইনে ধারা ছিল যে আপনি এই বিভিন্ন ফি আছে, এভিয়েশনের বিভিন্ন ফি আছে, আপনি যে ফিগুলো নির্ধারণ করেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ফি থাকে, তারপর আপনার এয়ারক্রাফট যখন আকাশ সীমায় টাচ করে তখন যদি ওভারফ্লাই করেও চলে যায় তখন একটা ফি দিতে হয়। এই যে ফি, চার্জেস, হ্যান ত্যান, এই সেইগুলো বেসিক্যালি ইট ইজ অ্যান ইস্যু ফর গভর্নমেন্ট, বাট এটা যেহেতু টেকনিক্যাল সেক্টর, সো এটা সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে রেকমেন্ডেশন দেওয়ার ক্ষমতা ছিল। সো এখানে দেখলাম একটা অনেক বড় ধারা যুক্ত করা হয়েছে, যে অর্থনৈতিক ক্ষমতাটাকে কীভাবে ইউটিলাইজ করা হবে। এই জিনিসগুলা আবার অলরেডি সিভিল এভিয়েশন অথরিটি অ্যাক্টে থাকা অবস্থায় যে সম্পত্তি ব্যবস্থাপনাটা কী হবে, আমরা দেখলাম যে খুব রিসেন্টলি একটা স্থাবর সম্পত্তি বিধিমালা প্রকাশ করেছে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। তো সেটা কিন্তু আগে 2017 অথরিটি অ্যাক্টে ছিল অলরেডি পাওয়ারটা। সো এই পাওয়ারটা আবার এখন তারা গভর্নমেন্ট তার নিজের কাছে নিয়ে যেতে চাচ্ছে, যে কারণে সে একটা বিধিমালা, এখন বিধিমালা হচ্ছে রুলস সাবঅর্ডিনেট লেজিসলেশন, তো বিধিমালা তারা আপনার প্রণয়ন করছে। এবং এই সময় যেটা বললেন যে খুব কম সময় আছে, 18 দিন আছে মাত্র, রাইট, নির্বাচনের খুব বেশি দিন নেই। নির্বাচনের কিন্তু খুব বেশি দিন নাই। তো যেটা এক নাম্বার কথা হচ্ছে যে আপনি অধ্যাদেশটা যে চেঞ্জ হলো, অধ্যাদেশের মাধ্যমে চেঞ্জ হলো, বিকজ পার্লামেন্ট ইজ নট ইন সেশন, আপনি জানেন। তো অধ্যাদেশের মধ্যে যে কথাগুলো আসলে, এই প্রক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট প্রক্রিয়া। আপনাকে এটাকে জনস্বার্থে করতে হবে। আপনি সংস্কার বললেই সংস্কার তো আর হয় না। হয় না। সংস্কারকে যদি সঠিক মিনিংয়ে আপনি না রূপান্তর করেন, তাহলে এটা জনস্বার্থকে কাভার করে না, যেটা আমি মনে করি। হ্যাঁ, এবং এখানে যে জিনিসগুলা আমরা যারা একটু এগুলোর সাথে রিলেটেড বা এগুলো দেখি, আপনিও যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে যে কথাগুলা আসলে আসছিল, আপনি গভর্নমেন্টের পক্ষ থেকে আপনি যে সাধারণ মানুষজনের জন্য ওপেন করেছেন যে এই আইনটা আমি এইভাবে করতে চাই বা আমার উদ্দেশ্যটা এটা, সেই কথাগুলা এত বিস্তর চেঞ্জ কেন? এটা একটা প্রশ্ন। রাইট। কারণ
একটা জনপ্রতিনিধি যখন হয়ে আসে না, তখন কিন্তু তার একটা দায়বদ্ধতা থাকে। সে জনগণের ভোটে নির্বাচিত মানুষ, তাকে কিন্তু তার জনগণের কাছে জবাব দিতে হয়। আজকে সে যে যে কনস্টিটিউয়েন্সি থেকে হয়ে আসছে, সেই কনস্টিটিউয়েন্সি প্লাস সে যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে, জনগণ কিন্তু তাকে ধরে একটা জায়গায় না একটা জায়গায় গিয়ে তাকে জবাবদিহিতার মাঝখানে কিন্তু পড়তে হয়। এখানে আমাদের কাছে একটু মনে হয় যে এই কথাগুলা আসলে, এই ওয়ার্ডিংসগুলা, এই জায়গাগুলাকে যে হাত দেয়া হলো, সেটার সুদূর প্রসারী ইফেক্ট বাংলাদেশের জন্য কি, বা বাংলাদেশের জনগণের জন্য কি, সেই জায়গাগুলা কতটুকু মূল্যায়ন করা হয়েছে, বা কতটুকু ডেপথে ঢোকা হয়েছে, বা কতটুকু মানুষের যে ওপিনিয়নগুলো সেগুলোকে আমলে নেওয়া হয়েছে, এটা আসলে ক্ল্যারিফাইড না। মানে যেটা আমরা বুঝলাম যে সেটা হচ্ছে গিয়ে সরকার একদিক দিয়ে হচ্ছে গিয়ে নিয়ম নিয়মগুলো দিল, তারা হচ্ছে গিয়ে নতুন নিয়ম আনলো, আমাদেরই ভালোর জন্য আনলো, আর একদিক দিয়ে আমাদেরই ক্ষতি হচ্ছে হওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। হচ্ছে ইভেন এটার কারণে আপনি যেটা বললেন যে হচ্ছে গিয়ে আমরা নিউজ মিডিয়া বা যেটা দেখতে পাচ্ছি ওভারঅল, যে আমাদের বাংলাদেশ সারা বিশ্বের কাছে ব্ল্যাক লিস্টে পড়তে যাচ্ছে। এটা হ্যাঁ, নিউজ মিডিয়ায় এটা আপনি দেখেছেন, আমিও দেখেছি। এটা ব্ল্যাক লিস্টটা আসলে কি? ইয়েস, হোয়াট ইজ ব্ল্যাক লিস্ট? হোয়াট ইজ ব্ল্যাক লিস্ট? ব্ল্যাক লিস্টটা হচ্ছে কালো তালিকাভুক্তি বললে সহজে বোঝা যায় যে একটা কোনো কিছুতে কালো তালিকাভুক্তি হলে সে আর কাজটা করতে পারবে না। যখন আইকাও অডিট হয়, আইকাও অডিট হওয়ার পরে আইকাও যদি কোনো সেফটি সিকিউরিটি কনসার্ন পায়, অথবা তার যে নিয়ম আছে যেগুলা ফলো করতে হয় সেগুলা থেকে ব্যত্যয় পায়, তাহলে এটা অডিট ফাইন্ডিংসে আসে। অডিট ফাইন্ডিংসে আসলে আইকাও প্রথমে বলে যে তুমি এটাকে এভাবে এভাবে ঠিক করো, এটা তুমি কীভাবে ঠিক করবা বলো। তখন সেটা আপনাকে রিটেন স্টেটের পক্ষ থেকে জমা দিতে হয়। যদি আপনি সেটা না করতে পারেন, অথবা যদি আপনার ব্যত্যয়টা খুব সিভিয়ার লেভেলের হয়, তাহলে আইকাও সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন দেয়। সিগনিফিক্যান্ট সেফটি কনসার্নটা কী জিনিস? সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন হচ্ছে হায়েস্ট লেভেলের সতর্কতা আইকাওর তরফ থেকে। যে মুহূর্তে সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন একটা কান্ট্রির উপর দেয়, আপনার এভিয়েশন সেক্টরে ধরেন আপনার এয়ারক্রাফট, আপনার বিমান নতুন কোনো রুটে আর অপারেট করতে পারবে না। দ্যাট মিনস আমরা আর কোনো দেশে যেতে পারবো না, কোনো দেশের বিমান আমাদের দেশে আসতে পারবে না। হ্যাঁ, কোনো দেশের বিমান আসবে কিনা সেটা কমপ্লিটলি তার উপর ডিপেন্ড করে। সে যদি মনে করে যে এই সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন থাকা অবস্থায় আমার কান্ট্রির বিমান আমি ওখানে পাঠাবো, যাবে, তাহলে আসতে পারে। কিন্তু এখানে তো একটা এটা সাবস্ট্যান্সিয়ালি কিন্তু কমে যায়। সবাই তো এটাই চিন্তা করবো যে আমার ওই দেশে যাওয়ার জন্য আমি যদি সেফটি ফিল না করি, তাহলে আমি আমার যাত্রীদেরকেও কেন পাঠাবো? ওই রাইট, আপনি দেশই দেখেন তো পাঠাবে ইজিলি না। বুঝতে পারছেন Right. সিগনিফিক্যান্ট সেফটি কনসার্নটা এভিয়েশন টার্ম হলেও আপনি কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন যে এটা একটা সেফটি কনসার্ন। তাহলে আমি যদি সেফ ফিল না করি, তাহলে আমি কেন পাঠাবো? বা তার বিমানটা যে আসবে সেটাতেও কি সে সেফ ফিল করবে? সে কিন্তু সেফ ফিল করবে না। তখন রাইট, কি ভেরি করবে? ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হচ্ছে গিয়ে আমাদের এই মুহূর্তে যেই আইনটা নতুন করলো সরকার, ঠিক আছে, এবং এই যে আইনটা করার পরে যে আমাদের ক্ষতিগুলো হচ্ছে, ইভেন আমরা ব্ল্যাকলিস্টও পড়তে পারি, এবং যদি এটা আসলেই হয় ব্ল্যাকলিস্ট আমরা পড়েছি, এবং অডিটটার পরে হওয়ার সম্ভাবনা বেশি দেখতেছি আমরা আপনার ওভারঅল অডিটেই এটা আসলে আসে। ওকে, তো এই জিনিসটা যদি আসলেই হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দেশে অনেক বড় একটা প্রভাব পড়বে বলে এটা আমি দেখতেছি, যেটা আপনি অবশ্যই পড়বে। Right. আপনার শুধুমাত্র এটা না যে বিমান যাওয়া আসা, বরং আপনি দেখেন কোনো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু এভিয়েশন সেক্টরে তখন আর আসবে না। শুধু এভিয়েশন সেক্টরে না, যদি আসলে বাইরের দেশের একটা মানুষ চিন্তা করে যে ওই দেশ তো ব্ল্যাক লিস্টে পড়ছে, ওর কালো তালিকাভুক্ত হয়েছে, ওই দেশে তো আমি সেফ ফিল করতেছি না, সো ওই দেশের সরকার কখনো উনার যেই জনগণ আছে, জনগণকে কখনো ওই রাষ্ট্রে পাঠাইতে সেফ ফিল করবে না, পাঠাবেও না ম্যাক্সিমাম। জিনিসটা অনেকটা এরকম যে এটা ঠিক জনগণ না, মানে আপনি তো যাত্রী, হয়তো তাদের তরফ থেকেও আসতেছে, আপনার তরফ থেকে Right. যাচ্ছে, আপনাকে যাত্রী তো পরিবহনটা করতে হবে বা পণ্য পরিবহন করতে হবে। তো পণ্য পরিবহনের ক্ষেত্রে তখন আপনাকে অনেকগুলো গেটওয়ে বসায় দেয়। ধরেন আপনার বিমানটা হয়তো প্রায়োরিটিতে আছে, এখন আপনার এয়ারক্রাফটটা প্রায়োরিটিতে আছে, তো ও কি করবে, অন্য একটা কান্ট্রি হয়তো আপনাকে এক্সট্রা লেয়ার অফ ইন্সপেকশন বসায় দিবে। তাহলে আপনি তখন কিন্তু যখন এক্সট্রা লেয়ার অফ ইন্সপেকশন থাকবে, আপনি যাত্রী নামাচ্ছেন, যাত্রী উঠাচ্ছেন, মাঝখানে আবার ওইটার এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি যারা ডিল করে তারা এটাকে ইন্সপেকশন করছে, সেফটি যারা ডিল করে তারা এটাকে ইন্সপেকশন করছে। ইয়োর এয়ারক্রাফট উইল গেট ডিলেড। আপনার কিন্তু ডিলে হবে এগুলোর কারণে। তাহলে আপনি ফ্লাইট শিডিউল ঠিক মতো ধরে রাখতে পারবেন না। আপনার তো নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে।
যখনই আপনি সিগনিফিক্যান্ট সেফটি কনসার্নের মধ্যে যদি পড়ে একটা কান্ট্রি, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা এয়ারক্রাফটের উপরে কিন্তু বিমা করা থাকে, ইন্স্যুরেন্স করা থাকে। ইভেন প্রত্যেকটা এয়ারক্রাফটের যাত্রীর উপরে ইন্স্যুরেন্স করা থাকে। যেমন কোনো একটা দুর্ঘটনা ঘটলে, আপনার ব্যাগেজ হারায় গেলে, আপনার যদি কোনো ক্ষতি হয়, আপনি হয়তো এয়ারক্রাফটে থাকা অবস্থায় আপনি ব্যথা পেয়েছেন, আপনার হাতে ক্ষতি হয়েছে, কি আপনি ইয়ের মধ্যে পড়েছেন, তাহলে সেগুলোর প্রত্যেকটার জন্য ইন্স্যুরেন্স করা থাকে। সেই ইন্স্যুরেন্স, আপনার এয়ারক্রাফটের ইন্স্যুরেন্সের যত প্রিমিয়াম, এগুলো সব কিছু এক্সটেন্সিভলি হাই হয়ে যায়। তাহলে তো টিকিটের দামও বেড়ে যাবে। এক্স্যাক্টলি। সো কামিং ব্যাক টু আপনার যত কিছুর প্রভাব আছে, কামিং ব্যাক টু হোম, যাত্রী, রাইট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাফারার কিন্তু সাধারণ মানুষ। সাধারণ মানুষজন। সুতরাং আপনাকে আরেকটা যেটা বলছিলাম, যে এই যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্থাবর সম্পত্তি ইজারা নিয়ে একটা বিধিমালা বানালো। ইজারা কি জিনিস? ইজারা মানে লিজ দেয়া। এখন আপনি এয়ারক্রাফটে ঢোকার আগে এয়ারপোর্টে যতক্ষণ থাকতেছেন, ততক্ষণ পর্যন্ত তো আপনার বিভিন্ন ধরনের যাত্রী সেবা প্রয়োজন হয়। মানে আপনি ওই যে রেস্টুরেন্ট, ওই যে জায়গাগুলা ভাড়া স্ন্যাক্স, দেওয়ার ব্যাপার। হ্যাঁ, ভাড়া দেওয়ার ব্যাপার, এটা ওটা এগুলা শুধু জায়গা না, এয়ারক্রাফটের যেমন এয়ারপোর্টের ভিতরের জায়গা, এয়ার সাইডের জায়গা, এয়ার সাইডের বাইরে এয়ারপোর্টের বিভিন্ন জায়গা থাকে, যেগুলোতে যাত্রীদের জন্য নানা ধরনের সার্ভিস এনশিওর করার জন্য কমার্শিয়াল প্রতিষ্ঠানকে দেয়া হয়। কিন্তু এটা তো এয়ারপোর্টের এবং যাত্রী সেবার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, রাইট। কারণ এটা যাত্রী ডিরেক্ট বেনিফিটটা পায়। শুনলাম নতুন আইনে নাকি এটাও বলা হয়েছে যে আমাদের যেই জায়গাগুলো আছে এয়ারপোর্টের আশপাশে, যে নাকি বেশি টাকা দিবে তাকেই নাকি ভাড়া দেওয়া হবে। আমি না, তখন ভাড়া দেওয়া না, এটা আসলে ওপেন টেন্ডার। আচ্ছা, তো আমি তখন মানে ব্যাপারটা এইভাবে আমি চিন্তা করতেছিলাম যে যদি এইটাই হয় তাইলে তো ধরেন কালকে একটা মাফিয়া বা একটা ডন সেও আসি বলবে যে ঠিক আছে আমাকে এখন ভাড়া দিয়ে দাও বিমান, তারপর হচ্ছে 2 দিন পরে আমাদের বাংলাদেশ বোম ব্লাস্ট হবে, এরপরে সব চলে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তখন আমাদের কি হবে? তাহলে কি আমরা এটা সেফটি ইনশিওর করতে পারতেছি? এটা তো এটা পারতেছি না। আসলে একটু ডিটেলের বিষয়। এখন এটাতে যদি যাই, তাহলে যেমন আমি যদি বলি যে আপনি বাংলাদেশ তো এমন কান্ট্রি, যে কান্ট্রিটা আপনাকে কন্ট্রোলড করতে রাখতে চাইলে আপনাকে এক্সট্রা লেয়ারে চিন্তা করে করে কন্ট্রোল করতে হবে, তাই না? রাইট। এয়ারপোর্টের কোনো জায়গা অথবা এয়ারপোর্টের কোনো সার্ভিস আপনি যদি ওপেন টেন্ডারে দেন, তাহলে আসলে ব্যাক এন্ডে কে আসতেছে, কী ধরনের অর্গানাইজেশন আসতেছে, অথবা কি উদ্দেশ্য নিয়ে আসতেছে, এটা কি আদৌ কন্ট্রোল করা সম্ভব? কারণ আপনি তো নির্ধারণ করলেন টাকার বেনিফিটের উপরে। রাইট। আপনি ওপেন টেন্ডার তো নির্ধারণ করবেন, আলটিমেট লক্ষ্য কি, আমি এখান থেকে বেশি টাকা পাবো। বেশি টাকা পাবো। এয়ারপোর্ট তো আপনাকে বেশি টাকার জন্য বানানো হয় নাই। এয়ারপোর্ট বানানো Right. হয়েছে যাত্রী সেবার জন্য। আমি বেশি টাকা কামাইতে গিয়ে আমি হচ্ছে কি এখন তাহলে ক্ষতি করতেছি। আপনি আজকে 30 টাকায় যে সিঙ্গারা খাচ্ছেন, আপনি তো ওপেন টেন্ডার করলে ও এটা যখন যে ভাড়াটা এখন হয়তো বা 5 লাখ টাকা দেয়, সেটা 50 লাখ টাকা দিয়ে নিবে। রাইট। তাহলে আপনার 30 টাকার সিঙ্গারা হবে বেসিক্যালি 500 টাকা। 500 টাকা। তো লুজার কে? লুজার তো সাধারণ মানুষ। সাধারণ মানুষ হইলো। এখন আপনি এটা বানাতেই পারেন, মানে সেটার পিছে অবশ্যই প্রপার যুক্তি থাকতে হবে। কারণ আপনি একটা জিনিস দেখেন না, এই জায়গাটা যদি এইভাবে জিনিসটা হয় যে টাকা যে বেশি দিবে, তাইলে তো বড় বড় মাফিয়া সিন্ডিকেটর বসেই আছে যে হ্যাঁ টাকা বেশি আমরা দিই। শুধু সেটা না, হ্যাঁ, এইগুলার তো সিকিউরিটি রিস্ক থাকবেই। রাইট। শুধুমাত্র আপনি একটা মেয়র ক্লিয়ারেন্স, পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট নিয়ে এটা দিলেই যে হয়ে যাবে তা না। যে কি খারাপ কিছু করতে চায়, আপনি ধরেন সবচাইতে বেশি আলোচনা হয় এখন দেখি এস আলম সাহেবকে নিয়ে, যে ওনার টাকা পয়সা কি এটা ওটা কোথায় অর্থায়ন হচ্ছে। আপনি ওনাকে কীভাবে ঠেকাবেন? উনি যদি চায় যে এয়ারপোর্টের আমি হাফ অফ দ্য জায়গা বেসিক্যালি থার্ড পার্টি একটা কোম্পানি দিয়ে নিব, নো ওয়ে। পারবেন? আচ্ছা, আপনি তো এতদিন ধরে এয়ারপোর্টে সার্ভিস এনশিওর করার কথা বলে আসছেন, এখন আপনার কমার্শিয়াল এয়ারপোর্টে জায়গা ভাড়া দিয়ে কমার্শিয়াল টাকা কামাইতে হবে, অথবা
সেই কমার্শিয়াল টাকা দিয়ে গভর্নমেন্টকে চলতে হবে, এটার কি আদৌ বাধ্যবাধকতা আছে? একটা এয়ারক্রাফট তার আকাশসীমায় টাচ করা মাত্র তাকে টাকা দিয়ে তারপর সার্ভিস নিতে হয়, সেখানে নামুক বা না নামুক, আকাশসীমা ব্যবহার করতেছে এই জন্য টাকা দিতে হয়। এভিয়েশন নিজে তো কোনো মানে আপনার অর্থনৈতিকভাবে দুর্বল অর্গানাইজেশন বা খাত না যে আপনাকে এখন ওপেন টেন্ডার করে লিজ হোল্ডারদের কাছ থেকে টাকা নিতে হবে। সেফটি ইজ দ্য ফার্স্ট। এখন আপনি আজকে এই পুরা সিস্টেমটাকে ঘুরায়ে ওপেন টেন্ডার করলেন, তাহলে এই যে থার্ড টার্মিনালেও এটা অ্যাপ্লাই হবে, এটা তাহলে থার্ড টার্মিনালেও অ্যাপ্লাই হবে। কিন্তু থার্ড টার্মিনাল তো এখন শুনতেছি যে বন্ধ। থার্ড টার্মিনাল বন্ধ, এখন গভর্নমেন্টের তো সব কিছুর প্রায়োরিটি আছে। যদি থার্ড টার্মিনালের সবচাইতে বেশি প্রায়োরিটি হওয়া উচিত ছিল রাইট, যে কিভাবে আমি থার্ড টার্মিনালটাকে চালু করতে পারি। ইভেন থার্ড টার্মিনাল নাকি যে কয়েকশো কোটি টাকা দিয়ে যে মেশিনগুলো আনা হয়েছে শুনলাম, ওগুলো নাকি ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে। সেটা তো রিপোর্ট, ডিটেল রিপোর্ট হয়েছে, কারণ প্রত্যেকটা মেশিনারিজেরই একটা তো লাইফ, বছরে কিন্তু লাইফ আছে, এটার একটা মেইনটেন্যান্সের রিকোয়ারমেন্ট আছে। তো সেখানে গভর্নমেন্ট লেভেলে হয়তো অনেক ডিসকাশনের বিষয় আছে, আপনি সেগুলাতে একমত হওয়ার বিষয় আছে, বাট প্রায়োরিটি তো দরকার ছিল হওয়া আসলে থার্ড টার্মিনাল কীভাবে ওপেন করব, কারণ এই দুইটা টার্মিনাল তো নিশ্চয়ই ভেঙে ফেলবে। তো এখানে লিজ কিভাবে হবে, লিজ কেন, লিজ থেকে আসলে আপনাকে টাকা বেশি তুলতে হবে, বিষয়টা সাধারণ মানুষ হিসাবে আসলে বোধগম্য না। এবং এই লিজ পলিসিটা, একবার লিজ পলিসি দেখলাম করার চেষ্টা করলো, তারপর এখন আবার তারা লিজের জন্য রুলস করতে চাচ্ছে। আমাদের যে সংবিধানের রুলস অফ বিজনেস আছে, সেই রুলস অফ বিজনেসে ক্লিয়ারলি বলা আছে যে আপনি যদি কোনো বিধি করতে চান বা আইন করতে চান, তাহলে আপনাকে জনগণের ওপিনিয়নের জন্য 3 সপ্তাহ সময় দিতে হবে, কারণ জনগণকে তো এটা বুঝে তারপর সে ওপিনিয়নটা দিবে। ওকে, এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে তারা মিনিস্ট্রি ওয়েবসাইটে এটা দিল 19 তারিখে দুপুর 12টা 12:30টার দিকে। সময় দিল জমা দেওয়ার মানুষের ওপিনিয়নের জন্য 21 তারিখের মধ্যে তাকে জমা দিতে হবে, মানে কার্যত 3 দিনেরও কম সময় দিল। ঠিক আছে, তো এমনিতেই এটা একটা টেকনিক্যাল ইন নেচার বিষয়, এটার সাথে সিকিউরিটি সংশ্লিষ্টতা আছে। আপনি এখন যারা হয়তো 10 বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদেরকে আপনি বাতিল করে কমপ্লিট নতুন মানুষজনকে ঢুকাবেন, আপনাকে তো সার্ভিস চেইনও ঠিক রাখতে হবে। তো সার্ভিস চেইন আপনি নতুন মানুষজনকে ঢুকাবেন, সে যে একটা জিনিস সেট আপ করবে, একটা এয়ারপোর্টের খালি জায়গার মধ্যে, অথবা আপনি পুরাতনদেরকে উঠাই দিলেন, তারপর নতুন মানুষের সেট আপ করতেও তো 6 মাস সময় লাগবে। সেই 6 মাস কী করবে যাত্রীরা? কি সারাক্ষণ ভাঙাভাঙির মধ্যেই থাকবে যে একটা রেস্টুরেন্ট হচ্ছে, সেই রেস্টুরেন্টটা ভাঙতেছে, এবং একটা স্ন্যাক্স বার হচ্ছে, সেইটা ভাঙতেছে, আবার 1 বছরের পর আরেকজন নতুন চলে আসতেছে, কি 3 বছরের পর নতুন চলে আসতেছে। আপনি যত ধরনের ব্র্যান্ডিং দেখেন, যত ধরনের সার্ভিস দেখেন, এই সার্ভিসগুলোর তো একটা আসলে প্রপার সিস্টেম থাকতে হবে। আপনি আজকে এই যেটা বললেন, আপনি যেটা বললেন যে আসলে কারা ঢুকে যাবে, যারা ঢুকতে চাবে, এখন তো একটা সেট সিস্টেম আছে, যে সিস্টেম দিয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বা অথরিটির কাছে থাকার কারণে এই সিস্টেমটাকে তারা মেইনটেইন করতে পারতেছে। তারা অপারেশনাল রিকোয়ারমেন্টের সাথে বুঝে যে আমার এই জায়গাটায় হয়তো এখন লাগবে, এই জায়গাটায় লাগবে, তাকে আমি এইটুক জায়গা আমি খালি করে ফেলবো, এইটুক জায়গা খালি করে আমি একটা নতুন এয়ারলাইন্স আসছে আমি ওকে দিব। এই আপনি এয়ারপোর্টের এই জায়গাগুলো তো ইউজ করবেন অপারেশনাল কাজের জন্য। এখন অপারেশনাল কাজের পাশাপাশি আপনি যে কমার্শিয়াল যতটুকু প্রয়োজন আপনার, ততটুকু আপনি সেটাকে ইউটিলাইজ করবেন। এখন আপনার কাছে মনে হতে পারে যে ইজারা সংক্রান্ত, লিজ সংক্রান্ত বিষয় তো সরাসরি অপারেশনসের সাথে রিলেটেড না। আপনি লিজ সংক্রান্ত বিষয় যে অপারেশনের সাথে রিলেটেড না, সেই জায়গাতে মানে আপনি পৌঁছালেন কীভাবে? লিজ সংক্রান্ত যে বিষয় বা ওভারঅল এয়ারপোর্ট সংক্রান্ত বিষয়, যখন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কিন্তু সার্টিফিকেশন করতে হয়, এটা জানেন না? এই জিনিসটা আমরা একটু ডিপ ডাউনে যাই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটা সার্টিফিকেশন করতে হয়। এই সার্টিফিকেশনটা কিন্তু আইকার রুলস রেগুলেশনস অনুযায়ী হয়, এবং সেই সার্টিফিকেশন যে আপনি করছেন, সেই সার্টিফিকেশন করার পরে আপনার একটা
আপনি যেমন মানে ঢাকা এয়ারপোর্টকে HSIA বলে, ওকে। এটা একটা শর্ট কোড। তারপর ঢাকায় যখন দেখবেন আপনি টিকিট কাটেন তখন DAC লেখা থাকে, ওকে। এটা কোড। এই কোডগুলা কিন্তু একটা এয়ারপোর্টের সাথে একটা এয়ারপোর্ট জীবনেও মিলবে না, এটা আইকাও নির্ধারিত কোড। সেরকম সার্টিফিকেশনটাও তাই, আইকাও বলে দিচ্ছে আপনার কি কি থাকতে হবে, কি কি করতে হবে, কীভাবে করতে হবে। আপনার এয়ারড্রাম সার্টিফিকেশন যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, আইকা অডিটে যদি আপনি আপনি মানে ব্যত্যয়ের মধ্যে পড়েন, তাহলে আপনার এয়ারপোর্টই তো চলবে না, রাইট। আপনি তো এয়ারপোর্টই ডাউনগ্রেড হয়ে যাবে। আপনি যে কমার্শিয়াল, এটা ভেরি ইন্টারেস্টিং, আপনি একটা ইন্টারন্যাশনাল সিস্টেমকে অল্টার করে ফেলতেছেন, অথচ আপনি এখানে মানুষকে যদি অ্যাড করতে চাইতেন যে আমি হ্যাঁ জনগণকে এটার মধ্যে অ্যাড করতে চাই, জনগণের ওপিনিয়ন চাই, আপনি কীভাবে তিন সপ্তাহ সময় 3 দিন দিয়ে এটাকে পাশ করার চেষ্টা করতেছেন? আপনার কি মনে হয় কেন এত তাড়াহুড়া? আমি জানি না, এটা সরকারের নীতি নির্ধারকরা বলতে পারবে ভালো। বাট আমরা যেটা বলতে পারি যে এটার ইফেক্টটা অত্যন্ত ভয়ঙ্কর। এই ইফেক্ট যদি আজকে বাংলাদেশ কোনো কারণে এই চেঞ্জেসগুলোর কারণে যে সিস্টেমেটিক গ্যাপ তৈরি হচ্ছে, সেটা যদি আজকে 2026 সালের অডিটে চ্যালেঞ্জড হয়, তাহলে সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি যতটুকু বুঝতে পারতেছি একটা আরেকটার সাথে তো এমনি হচ্ছে কি চেইন, ঠিক আছে Chain। আমাদের। সো যদি এমন হয় যে কালকে হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্ল্যাকলিস্টে পড়লো এবং হচ্ছে গিয়ে ব্ল্যাকলিস্টে পড়ার কারণে বাইরের দেশ থেকে মানুষ আমাদের এখানে আসতেছে না, প্লেন আমাদেরও যাচ্ছে না, তারাও আসতেছে না, একে তো টিকিটের দাম বাড়বে, দ্বিতীয়ত প্রবাসীদের বিপুলভাবে সমস্যায় তারা পড়বে, এবং তৃতীয়ত হচ্ছে গিয়ে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের দ্রব্যমূল্য দামও অনেক বেশি বেড়ে যাবে, অ্যান্ড আনফর্চুনেটলি স্যালারিজ আর নট গ্রোয়িং ফাস্ট। না, তা তো অবভিয়াসলি। আপনাকে একটা জিনিস স্মরণ করায় দিই, 2009 সালে বাংলাদেশ ব্ল্যাকলিস্টেড হয়েছিল। আচ্ছা, এর আগেও একবার ব্ল্যাকলিস্টে হয়েছিল? হ্যাঁ, 2009 সালে বাংলাদেশ ব্ল্যাকলিস্টেড হয়েছিল। সেই ব্ল্যাকলিস্টেড থেকে উঠতে এবং বাংলাদেশের এভিয়েশন সেক্টরকে গ্রো করতে দীর্ঘ সময় লাগছে কিন্তু। ওকে, তাহলে আমরা একটু ওই সময়টাতে যাই এবং কেন ব্ল্যাকলিস্টে পড়ছিল, ব্ল্যাকলিস্টের আগে কি হয়েছিল? 2009 সালে আগে বাংলাদেশের যে আইনটা ছিল, হ্যাঁ, এই আইনটা অনেক পুরাতন ছিল, 1960 আইন ছিল, অর্ডিন্যান্স ছিল। তো ওয়ার্ল্ডের সাথে তাল মিলায় যে পার্টগুলোতে আসলে আমাদের অ্যামেন্ডমেন্ট করার দরকার ছিল, সেই অ্যামেন্ডমেন্টগুলো ছিল না, যার কারণে অনেক ধরনের সেফটি সিকিউরিটি কনসার্ন ধীরে ধীরে তৈরি হচ্ছিল। এবং যেটা আপনাকে প্রথম দিকে বলছিলাম যে এভিয়েশনের সব কিছু শুরু হয়, তৈরি হয় আইন দিয়ে, আমব্রেলাটা আইন, এবং সেটার পলিসি গাইডলাইন্স অ্যান্ড আদার স্টাফ, সেগুলো দিয়ে এভিয়েশন সেক্টরটা রেগুলেটেড হয়। তো ওখানে অনেক ধরনের সিকিউরিটি কনসার্ন, সেফটি কনসার্ন তৈরি হয়ে গেছিলো। তৈরি হওয়ার কারণে তখন বাংলাদেশ যখন আইকা অডিটে ফেস করে, তখন তারা কালো তালিকা সিগনিফিকেন্ট সেফটি কনসার্ন হয়। হওয়ার ফলে কিন্তু বাংলাদেশের এভিয়েশন সেক্টর ডাউন হয়ে যায়, এবং পরবর্তীতে এটা তুলতে 2012 সালে একবার এবং 2017 সালে যখন আমরা অডিট ফেস করলাম, তখন গিয়ে এই জিনিসটা 2012 সালে প্রিলিমিনারিলি উঠে, তারপর আবার 2017 সালে আমরা যেহেতু আইন প্রণয়ন করে ফেলছি, তখন আইন প্রণয়ন করে ফেলার পরে এই স্ট্যান্ডার্ডগুলা একটা সেট পর্যায়ে চলে আসছে। 2017 সালের অডিটে কিন্তু বাংলাদেশ আইকা অ্যাওয়ার্ড পাইছিল, সাউথ এশিয়ার মধ্যে বেস্ট। এটা যদি আপনি পরীক্ষার মতো করে বলেন, তো ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন পার্সেন্টেজে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ হায়েস্ট পাইছিল। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে সব সময় বিভিন্ন রাষ্ট্রনায়কের কাছে আমরা শুনেছি যে বাংলাদেশকে এভিয়েশন হাব করতে চায়। বাংলাদেশ ভৌগোলিকভাবে এভিয়েশন হাব হওয়ার মতো কান্ট্রি, এবং আমি এভিয়েশন প্রফেশনাল হিসেবে বিশ্বাস করি যে বাংলাদেশকে এভিয়েশন হাব করা পসিবল। সো হোয়াট ইজ এভিয়েশন হাব, আর ওইটা করলে এবার কি একটু যদি ভেঙে বলেন। জাস্ট আপনি ইফ ইউ লুক ইনটু সিঙ্গাপুরে আসলে এত ছোট কান্ট্রি, বাট এত সুন্দর এয়ারপোর্ট, সব জায়গায় সবাই এসে ওখানে ট্রানজিট নিচ্ছে, রিফুয়েলিং করছে, ওখান থেকে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে, ওখানে ট্রানজিট একটা হাব বানিয়েছে। তো এভিয়েশনের আপনি যেমন এত সুন্দর টার্মিনাল করছেন, এখন আপনি এই টার্মিনালে যদি
চান যে আপনার ট্রানজিট প্যাসেঞ্জাররা থাকুক, এভিয়েশন হাব অনেক কিছুর সাথে রিলেটেড। এভিয়েশন হাবের সাথে টেকনিক্যাল অনেক জিনিসপত্র আছে। আপনাকে যদি ইজিলি মানুষের বোঝার মতো করে বলি, যে আপনার দেশে বেসিক্যালি এখন হয়তো একটা এয়ারক্রাফট অনেক দূরে ট্রাভেল করে যাবে, সে আপনার দেশে নামবে, আপনার এখানে ট্রানজিট দিবে, আপনার প্যাসেঞ্জাররা যারা ট্রানজিট প্যাসেঞ্জার তারা এখান থেকে বিভিন্ন ধরনের সার্ভিস পাবে, এবং প্লেন যে আপনার রিফুয়েলিং করা, তার যে চেক আপ করা, ওগুলা সে ওই ইন দ্য মিন টাইম সে করে নেবে। তো এই ধরনের আপনি যদি হাবগুলোকে ক্রিয়েট করতে চান, বাংলাদেশকে এভিয়েশন হাবের মতো করতে চান, বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এভিয়েশন সেক্টরে আপনি চাইলে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে ডেভেলপ করতে পারেন। ওকে, গ্রেট। আচ্ছা, তখন যখন ব্ল্যাক লিস্টে পড়ছিল 2009 সালের কথা, ওই সময়ে কি হচ্ছে গিয়ে টিকিটের দাম বাড়া বলেন, তারপর হচ্ছে সেগুলো ইফেক্ট তো ছিলই, ওকে, সেগুলো ইফেক্ট তো ছিল, সেগুলো ইফেক্ট থাকবেই। এবং সেটার পাশাপাশি দেখেন আপনি কোনো ধরনের ওই টাইমে কিন্তু ইনভেস্টমেন্ট আসে নাই, কোনো ডেভেলপমেন্ট হয় নাই, ফ্লাইট সংখ্যা কমে গেছে। আমাদের ইনভেস্টমেন্ট আমরা কাদের থেকে নেব, আর আমাদের ইনভেস্টমেন্টটা দরকারই বা কেন ওই এভিয়েশন এভিয়েশন ইনভেস্টমেন্ট বহুভাবে আসে। এভিয়েশনে তো আসলে ধরেন একটা সেট আপ ক্রিয়েট করতে অনেক টাকা পয়সার যেমন বিষয় আছে। আপনি এক থার্ড টার্মিনালকেই যদি ধরেন, যে থার্ড টার্মিনাল দেখেন করতে কত হাজার কোটি টাকা লাগলো, তো সেই টাকাটা তো আসলে জাপান ফান্ড করছে, এবং তারা একটা পর্যায়ে হয়তো এটাকে গভর্নমেন্টের সাথে ওই অ্যারেঞ্জমেন্টটা আছে, সেটা পে ব্যাক নিবে। তো এরকম হয়তো কেউ একজন এখানে চাইলো যে আমি এখানে এভিয়েশনের একটা বিশাল মেইনটেন্যান্স সেন্টার করব, ঠিক আছে, মেইনটেন্যান্স অর্গানাইজেশন করব। তো তখন তারাই ইনভেস্টমেন্ট করে, ওই বড় বড় কোম্পানি যেগুলো আছে, বড় বড় যারা জায়ান্ট আছে, যারা সারা ওয়ার্ল্ডে করতেছে, তারাই ইনভেস্টমেন্ট করে, তারা এটাকে তৈরি করে সেখান থেকে তাতে কি হয়, আপনার দেশে কর্মসংস্থান তৈরি হয়, আপনার দেশে এভিয়েশন প্রফেশনাল তৈরি হবে। আপনার এই এভিয়েশন প্রফেশনালসগুলো এভিয়েশন প্রফেশনালস আপনার দেশের হইতে পারে, কিন্তু সে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাসেট, কারণ তাকে আপনি যেখানেই নিয়ে যাবেন না কেন সেই কাজ করতে পারবে। ওই যে স্ট্যান্ডার্ড অ্যান্ড সিস্টেম তো সিস্টেম তো সেম। এখন যদি আমরা এই রিসেন্ট চেঞ্জেসগুলোর মধ্যে চলে আসি, তাহলে আমার কাছে যেটা মনে হয়, আমি খুব স্ট্রংলি বলতে চাই যে আপনি একটা আইন করতে গেলে, আপনি একটা বিধি করতে গেলে, আইন সম্পর্কিত বিষয় করতে গেলে আপনাকে জনগণকে এটার সাথে ইনভলভ করতে হবে। জনগণের স্বার্থ আছে আইনে। আপনি যে ওয়ার্ডিং জনগণের কাছে ওপেন করেছেন, সেই ওয়ার্ডিংয়ে আপনি কেন স্ট্রিক্ট থাকতে পারছেন না, সেটার ব্যাখ্যা আপনাকে জনগণকে দিতে হবে, দেয়া উচিত। এটা শাস্তি পাওয়া উচিত বলে আপনার মনে হয়? এটা আসলে পলিসি লেভেল নীতি নির্ধারকদের বিষয়। যদি মনে করেন এরকম, ধরেন নীতি নির্ধারকদের বিষয়, কারণ আপনি মনে করেন বললেন, ঠিক আছে, যে আমরা সবাই বুঝলাম যে ওকে আমাদের এটা করা উচিত ছিল, বাট হোয়াট ইফ কিছুই হইলো না এবং একটা পর্যায়ে গিয়ে আমরা আসলেই ক্ষতির সম্মুখীন হইলাম, অ্যান্ড তখন যাই আসলে এটা দেখেন, এটা আসলে এই প্রসেসটার সাথে শুধু একজন ব্যক্তি জড়িত না, এই প্রসেসের সাথে অনেকগুলা গভর্নমেন্টের অর্গান জড়িত, অনেকগুলা মিনিস্ট্রি জড়িত, অনেক স্টেক হোল্ডার্স জড়িত। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আপনি শুধুমাত্র গভর্নমেন্টের মিনিস্ট্রিকে স্টেক হোল্ডার মনে করলে তো হবে না। জনগণ তো এটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আপনি জনগণের জন্য, খুবই অবাক লাগছে আমার কাছে যে আপনি জনগণের জন্য 3 দিন সময় কিভাবে দিলেন একটা আইনের উপর কমেন্ট করতে। আমরা কখনো দেখি নাই, যেখানে আমরা নিজেরাই জানি না, আমরা কখনো দেখি নাই। এটা তো বুঝতে গেলে একটা জনগণ, একটা জেনারেল মানুষের অনেক সময় লাগবে। আমরা রিসেন্টলি শুনেছিও যে প্রায় 5 শতাধিক মানুষ এই এই যে তারা বিধিমালা করছে সেটার এগেইনস্টে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে, যে আমাদেরকে 3 দিন কেন সময় দিচ্ছেন, এটা 3 সপ্তাহ সময় তো আমাকে সংবিধান বলে দিচ্ছে। তো 5 শতাধিক মানুষের কনসার্ন রেইজ করা, ইটস এ বিগ কনসার্ন। আপনি একটা মানুষকে, জনগণকে আপনি ইনভলভই করতে চাচ্ছেন না প্রসেসের মধ্যে, ওয়াই? কারণটা কি? আপনি আইন বানাচ্ছেন তো জনগণের সুবিধার জন্য, আর যদি জনগণের সুবিধার জন্য বানায় থাকেন তাহলে আপনি জনগণকে ওপিনিয়ন দেওয়ার সময় দিবেন না কেন? আর টাইমিংটা যেটা আপনি বলতেছিলেন সেটা ধরেই যদি বলি, টাইমিংটা কই? টাইমিংটা কিন্তু নির্বাচনের বাকি আর 18 দিন। সেই 18 দিনের মধ্যে আপনাকে যদি আমি কোশ্চেন করি, আপনি এই সাধারণ মানুষ হিসাবে এই একটা টেকনিক্যাল জিনিসের বিধিমালা বানাচ্ছে, সেটার ইফেক্ট আপনার উপর কি হবে, সেটা পড়ে আপনি বুঝে
আপনি যদি একটা ওপিনিয়ন দিতে চান আপনার কতদিন সময় প্রয়োজন? মিনিমাম আমার তো 2 সপ্তাহ সময় লাগবেই। মিনিমাম লাগবে। সেখানে আপনাকে সংবিধান বলতেছে আপনাকে ৩ সপ্তাহ সময় দিতে। ইভেন আপনি ওয়েবসাইটে ঢুকলে বুঝতে পারবেন কোনো একটা নোটিশ দেয়া নাই যে নোটিশে বলা আছে যে এই ওপিনিয়নটা কীভাবে সাবমিট করবে। বাংলাদেশের ওয়েবসাইটগুলোর যে অবস্থা। না, মিনিস্ট্রি ওয়েবসাইটে শুধু 2 লাইন লিখে দিয়ে দিচ্ছে যে এটা মতামত আহ্বান করা হলো। অথচ আপনি অন্যান্য লয়ের যে মতামত চাওয়া হয় সেটা যদি দেখেন স্পেসিফিক থাকে। ওনারা আগে অধ্যাদেশের মিনিস্ট্রির সিভিল এভিয়েশন মিনিস্ট্রির যারা অধ্যাদেশের জন্য যে ড্রাফটটা ওপেন করা হয়েছিল কিন্তু স্পেসিফিক দেয়া আছে যে এই ইমেল অ্যাড্রেসে পাঠাবেন। কিন্তু এটার ক্ষেত্রে দেখলাম কিছুটা ধোঁয়াশার মধ্যে জিনিসটাকে রাখা হচ্ছে। বিষয়টা কেন, এটা ঠিক সঠিক প্রত্যুত্তর কারো কাছ থেকে পাওয়া যাচ্ছে না। সো এগুলার প্রত্যেকটা জিনিসের লং টার্ম ইফেক্ট আছে, এবং এই লং টার্ম ইফেক্টটা যদি আমরা চিন্তা করি তাহলে ডেফিনেটলি রাষ্ট্রকে সাফার করতে হবে, এবং এটার উত্তরটা আসলে জনগণের কাছে। এবং এটার উত্তরটাও যেমন জনগণের কাছে, এটার ভুক্তভোগীও কিন্তু জনগণ। রাইট, কারণ আমরা সাধারণ মানুষরাই তো এটা আসলে সাফার করব। হ্যাঁ, আলটিমেটলি এটা কিন্তু যাত্রীদের উপরে এসে একসময় পড়বে, সাধারণ মানুষের উপরে এসে পড়বে যদি আপনি টেকনিক্যাল পলিসি লেভেলে কোনো একটা ভুল ওই হয়। ঠিকই মনে করেন যে 10,000 টাকা কামাচ্ছে মাস শেষে, ওর 10,000 টাকা থেকেই মনে করেন আগে হয়তো বা কোনো না কোনো 2,000 টাকা, তখন 5,000 টাকা কাটবে। ওই হ্যাঁ। লোকের সংসারের চলবেটা কি, এটা চিন্তা করে দেখেন আপনি। সেটাই তো, এই জিনিসগুলো কিন্তু সামগ্রিকভাবে ইফেক্টের মধ্যে আসবে বা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই রিসেন্ট চেঞ্জগুলো থেকে আমার মনে হয় যে অবশ্যই ভালো উদ্দেশ্য থেকেই চেঞ্জের আপনার শুরুটা হয়, কিন্তু সেখানে ওভারঅল প্রত্যেকটা 3টে আইনের ক্ষেত্রেই যদি আমরা বলি, যেমন আপনি ম্যান্ডেটরি একটা প্রভিশন কিন্তু তুলে দিয়েছে। সেটা হচ্ছে আগে জেনারেল সেলস এজেন্ট নিয়োগ করতে হতো যখন বাংলাদেশে কোনো আপনার এয়ারলাইন্স বিজনেস করতে চাইতো, সেটা ছিল ম্যান্ডেটরি। কারণটা কি ছিল? স্বাভাবিকভাবে যদি দেখা যায় তাহলে আপনি হয়তো একটা এয়ারলাইন্স টিকিট সেল করতেছে 700 কোটি টাকার, সে ফর এক্সাম্পল, ওকে, ওকে। তাহলে যখন জিএসএ ম্যান্ডেটরি ছিল তখন এটা 100% বাংলাদেশি ওন কোম্পানি হইতো। তাহলে আপনার ওকে তো জিএসএকে নিশ্চয়ই একটা সার্টেন পার্সেন্টেজ দিতে হয়, দিয়ে তারপর তো টাকাটা রিমিট করে নিতে হয়। আপনি এই প্রভিশনটাকে কমপ্লিটলি উঠায় দিলেন, তাহলে আপনার অর্থনীতি থেকে যদি ধরলাম এই পুরা এভিয়েশনের যতগুলো বিদেশি এয়ারলাইন্স ছিল সেখান থেকে যদি আপনি আপনার অর্থনীতিতে এই অর্গানাইজেশনগুলোর মাধ্যমে 1,000 কোটি টাকাও রাখতেন বা 700 কোটি টাকাও রাখতেন, এই 700 কোটি টাকা কিন্তু এখন অপশনাল হয়ে গেল। এই 700 কোটি টাকা চাইলে এয়ারলাইন্সগুলা দিবে না আর বাঙালি অর্গানাইজেশনকে, দেওয়ার বাধ্যবাধকতা নাই তো, আপনি তো অপশনাল করে দিচ্ছেন আইনে। তাহলে হয় সে লিয়াজি অফিস খুলবে, অথবা সে তার কিছু স্টাফ বসাবে, স্টাফ বসে এই টাকাটা নিয়ে যাবে গিয়ে তার ইয়েতে কান্ট্রিতে। তো আলটিমেটলি তো এই টাকাটা অর্থনীতির থেকে বের হয়ে গেল একটা লুপহোল দিয়ে। তো এটা দিয়ে আসলে গভর্নমেন্ট কি অ্যাচিভ করলো অপশনাল করে, জিনিসটা জনগণের কাছে ক্লিয়ার না। গভর্নমেন্ট কি অ্যাচিভ করছে, আমরা কি অ্যাচিভ করছি, আপনি বরং কি দেখেন। সেটাই বললাম, আপনার এখানে যদি এই 700 কোটি টাকা আপনার যদি আপনার অর্থনীতিতে থাকতো তাহলে ইউ আন্ডারস্ট্যান্ড কি অ্যাচিভ করছেন। আর যেহেতু এখন অপশনাল হয়ে গেছে তাহলে আপনার লসটা কি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। 100%। কিন্তু এই আইন করে এটা চেঞ্জ করে আসলে কি অ্যাচিভ হইলো সেই জিনিসটা ক্লিয়ার না। কারণ আসলে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে ওই যে জনগণের মানে মতামতের উপরে, কমেন্টের উপরে ডিপেন্ড করতেছে। এবং জনগণ কমেন্ট দিতে পারে। এখন আপনি অধ্যাদেশ করার সময় তো জনগণের কমেন্ট চাইছিলেন, তো আপনি অধ্যাদেশ করার সময় যে জনগণের কমেন্ট চাইলেন সেটা কি আপনি আদৌ ডিসকাস করছেন নাকি কনসিডারেশনে নিছেন, সেটা তো নোবডি নোজ। এখন আপনি এই যে ওগুলা তো আছে, ওই দুটো আইন তো পাশ করে ফেলেছেন। হোয়াট ইউ থিঙ্ক, সরকার তো এটা জানে যে হচ্ছে গিয়ে একটা সিস্টেম আছে, আমি যখন একটা স্টেপ নিব ওটার একটা প্রপার একটা সিস্টেম আছে, আগে কি হয়েছে আমিও জানি, আছে। তাহলে কেন এমনটা হবে এইবার? সেটা আসলে ওনারাই জবাব দিতে পারবে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শুধুমাত্র যৌক্তিক ভাড়া নির্ধারণের কথা বলা হচ্ছে,
যৌক্তিক ভাড়ার জন্য আমি এটা করছি, যৌক্তিক ভাড়ার জন্য আমরা এটা প্রণয়ন করতেছি, আমি ভালোর জন্য করতেছি। অ্যাবসলিউটলি ফাইন, খুব ভালো কথা যে আমরাও চাই ভালো হোক, আমরাও চাই এটা প্রপারলি হোক, এবং যেগুলা লুপহোলস আছে এগুলা বন্ধ হোক। কিন্তু আপনি জনগণের মতামতকে ডিসরিগার্ড করবেন কেন আপনি আইনের সময়? যেটা আমি প্রথম বলছিলাম যে আপনাকে তো জনগণকে নিয়ে আইন করতে হবে, আপনি জনগণের স্বার্থে আইন করতে হবে। তাহলে আপনি আইন করে ফেলছেন, আপনি রুলস করে ফেলছেন, সেগুলো ইমপ্লিমেন্ট করছেন, সেগুলোর থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শর্ট টার্মে হচ্ছে, লং টার্মে হচ্ছে। সেখানে আবার আপনি জনগণকে কমেন্ট দেওয়ারও জায়গা রাখবেন না, আপনি তার ওপিনিয়নও নিতে চাবেন না আপনি। তাহলে আসলে এই আইনগুলার ইফেক্ট কি হতে যাচ্ছে এবং কি হতে পারে, যেগুলো আমরা এতক্ষণ আপনার সাথে বলতেছিলাম সব ভাষায় উঠে, সেটা তো অডিট পর্যন্ত ওয়েট করলেই বোঝা যাবে। কিন্তু আমরা চাই এভিয়েশন সেক্টরটা অপার সম্ভাবনাও একটা সেক্টর। জুলাইয়ের পর থেকে দেশটা সংস্কার হইল। আপনার কি মনে হয় এভিয়েশনের মধ্যে কি সংস্কার হয়েছে? কোয়েশ্চেনটা মানে জুলাইয়ের আন্দোলনের মধ্যে জুলাইয়ের পর থেকে আর কি দেশের সংস্কার হইল। আপনার কি মনে হয় এভিয়েশনের মধ্যে কি সংস্কার হয়েছে? এভিয়েশনের মধ্যে সংস্কার, প্রথম সংস্কার হচ্ছে আপনি ট্রাভেল এজেন্সি আইন করছেন। ট্রাভেল এজেন্সি আইন করে আপনি টিকেটের দাম যৌক্তিক করার চেষ্টা করছেন এভিয়েশন সেক্টরে, হুইচ ইজ আ ভেরি গুড থিং। বাট একই সাথে আপনি প্রায় 4,500 মান অর্গানাইজেশন বন্ধ করে দিচ্ছেন। এবং এই 4,500 সাথে আরো 4,500 লক্ষ পরিবারও আছে আছে কানেক্টেড, সেটা বন্ধ করে দিচ্ছেন। আপনি এভিয়েশনের যে ল দিয়ে এভিয়েশনটা চলে, যেটা টেকনিক্যাল, সেই লতে আপনি বিভিন্ন ধরনের সিস্টেম ঢুকাইছেন, যেটা এই আইনের লক্ষ্য বা উদ্দেশ্যের মধ্যে কখনো ছিল না, সাচ এস ট্রাভেল এজেন্সি, জিডিএস, এই সেই। তারপর আপনি জিএস এর যে কথাটা আমি বললাম, জিএস এর এই ম্যান্ডেটরি প্রভিশন বাতিল করে দিচ্ছেন। আপনি একটা স্বায়ত্তশাসিত টেকনিক্যাল অথরিটি ক্রিয়েট করছেন, কিন্তু তার ক্ষমতা খর্ব করে দিচ্ছেন, তার ক্ষমতা আপনি কাটশট করে দিচ্ছেন। আর আপনি যে আইনগুলা ক্রিয়েট করলেন, বিশেষ করে সিভিল এভিয়েশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এ যদি যাই, তাহলে আপনার যে ড্রাফট ল ছিল সেটার সাথে আপনার পাস্ট যে ল, সেই পাস্ট ল এর সাবস্ট্যান্সিয়াল ডিফারেন্স আছে, সেটারই বা জবাবদিহিতা কতটুকু আমি জানি না। অ্যাট দ্য সেম টাইম আপনি এখন বিধি করার চেষ্টা করতেছেন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আইকা অডিটের জন্য লাগতো, যে আপনাকে টেকনিক্যাল যে বিধিটা প্রপোজড, আমরা জানি অনেক আগে থেকে, প্রায় 2024-23-24 সাল থেকে প্রপোজ, সেই বিধিটা ফাইনালাইজ না করে আপনি সম্পত্তি কিভাবে লিজ দেয়া হবে সেই বিধি ফাইনালাইজ করার জন্য ইলেকশনের 18 দিনের মধ্যে করে ফেলতে হবে। আমি 3 দিনের বেশি মানুষের কথা শুনবো না, বা 3 দিনের বেশি আমি ওপিনিয়ন দিতে দিব না। এটা কি ধরনের অ্যাচিভমেন্ট ডেকে আনবে, বা কি ধরনের সিচুয়েশন তৈরি করতেছে, আসলে এটা মানুষ কি চিন্তা করবে? আসলে ব্যাপারটা এমন হলো যে হাদি ভাইও গেল, যে হাদি ভাই হচ্ছে কি আমাদের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতো, সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতো, এবং উনি যে সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতো সেই সিন্ডিকেটই যেন এখন আবার হচ্ছে। সিন্ডিকেট আসলে বলতে গেলে সিন্ডিকেট তো সব জায়গাতে ছিল, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট আছে। সিন্ডিকেট থেকে বের হতে হয়তো আমাদের জাতিগতভাবে অনেক সময় লাগবে, কিন্তু এয়ারপোর্টের মতো সংবেদনশীল জায়গায় আপনি যদি এমন কোনো আইন পাশ করেন, অথবা এমন কোনো বিধি পাশ করেন, অথবা এমন কোনো পলিসি পাশ করেন, যেটা সিন্ডিকেট তৈরি করার পথকে আরো সুগম করে দেয়, তাহলে ডেফিনেটলি এটা যে কোনো মানুষের ইস্যুর মধ্যে পড়বে। এবং আমরা দেখছি যে জুলাই আন্দোলনের মধ্যে কি হয়েছে, মানে এটা তো এমন না যে 1 মাসের মতো হয়ে গেছে, এটা কিন্তু কয়েক বছর, ওই যে লং টার্মের যে ব্যাপারটা, আস্তে 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 জিনিসের দাম যে কোনোভাবে শেষ পর্যন্ত কি হয়েছে এটা আমরা সবাই জানি। এখনো যদি এরকম একটা কাহিনী হয় তাহলে কি হবে এটা আসলে সেটাই জনগণই জানে। সেটা আসলে সহজভাবে যদি বলতে চাই যে সংস্কার কি হয়েছে, হ্যাঁ কিছু ভালো জিনিস হয়তো হয়েছে, যেটা টিকিটের মূল্য কমানো বা যৌক্তিক মূল্য নির্ধারণ, গ্রুপ টিকেটিং বন্ধ, এটা ওটা।
যেগুলো আমরা সবসময় শুনছি যে এগুলো হয়েছে, সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে এই রিসেন্টলি মনে হয়েছে, ভালো দিয়ে শেষ করি, যে সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে সারচার্জ কমিয়েছে গভর্নমেন্ট, প্রায় 72% ছিল, সেখান থেকে 14% করেছে, হুইচ ইজ এ ভেরি গুড স্টেপ। বাট যে সংস্কারের কথা বললেন, সেই সংস্কারের সাথে এই প্রশ্নগুলা আসলে রিলেটেড, কারণ আপনাকে আইন বিধি এইগুলো জনগণের স্বার্থে করতে হবে এবং সেই জবাব আপনাদেরকে জনগণকে দিতে হবে, কোনো না দিতে পারতে হবে। আপনি যে চিন্তা করেন আমাদের দেশের এই যে পুরা চাকাটা গলিতেছেন গিয়ে প্রবাসীদের রেমিডেন্সের মাধ্যমে, তারপরে হচ্ছে ধরেন চারিদিকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আমাদের ডিজিটাল বিজনেস হচ্ছে অনেক, ইভেন হচ্ছে গিয়ে এই যে কলকারখানা গার্মেন্টস বলেন, কোনো না কোনোভাবে সব কিছু এয়ারলাইন্স এভিয়েশনের সাথে কানেক্টেড একটা রাইট অতপ্রতভাবে কানেক্টেড। রাইট ইভেনচুয়ালি গিয়ে এই সবগুলা ইন্ডাস্ট্রি যখন এভাবে বসে পড়বে, তখন যে কি হবে সেটা আসলে পরিণামটা খুব খারাপ হবে। সেটাই, সেই জায়গাটাতেই আমাদের আসলে সচেতন হওয়া দরকার।